হ্যালো 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 এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের গুণগত রসায়নের 10 নম্বর পর্বে। আজকের ক্লাসটা খুবই অ্যামেজিং একটা ক্লাস হবে, খুবই চমৎকার একটা ক্লাস হবে এবং আজকের ক্লাসে তোমরা অনেক কিছু শিখতে পারবা, অনেকগুলো নতুন নতুন জিনিস দেখবা এবং খুব মজা পাবা। কারণ আজকে আমরা প্রথমবারের মতো অঙ্ক করতে যাচ্ছি গুণগত রসায়নের, ঠিক আছে? এর আগে যতগুলো লেকচার ছিল কোথাও কিন্তু আমরা ম্যাথ করি নাই। আজকে থেকে আমাদের ম্যাথ করা শুরু হইলো এবং আজকের পর থেকে পরবর্তী লেকচারগুলোতে দেখবা আমরা কন্টিনিউয়াসলি ভাবে ম্যাথ করে যাচ্ছি, ঠিক আছে? তো এই জন্য আজকের ক্লাসটা সবাই আশা করি এনজয় করবা, মজা লাগবে। জিনিসগুলো খুবই সহজ, জাস্ট শুধুমাত্র একটু খালি কনসেপ্টটা ধরে বেসিকটা বুঝতে পারলেই হয়ে গেছে। ওকে, তো আমরা আমাদের আজকের ক্লাসটা এখনই শুরু করে দিব। সবাই ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাবা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাসটা এখনই শুরু করে দিব। ফয়সাল, ক্যালকুলেটরটা দিও। ওকে, একটু সবাইকে সবাই আজকে ক্যালকুলেটর নিয়ে বসবো অবশ্যই, কারণ আজকে ক্লাস করতে গেলে অবশ্যই তোমার ক্যালকুলেটর লাগবে। কারণ যেহেতু আজকে আমরা ম্যাথ করব, ঠিক আছে? সো আমাদের ক্যালকুলেটর ছাড়া কোনো ওয়ে নাই, ক্যালকুলেটর ছাড়া কোনো ওয়ে নাই। তো সবাই প্লিজ ক্যালকুলেটরটা, একটা ক্যালকুলেটর পাশে নিয়ে তারপর ক্লাসটা করবা। ওকে, তো চলো আজকে আমরা ফার্স্টেই শুরু করব আমাদের বোর মডেলের প্রয়োগ দিয়ে। তো এর আগের দিন কিন্তু আমরা আমাদের পরমাণু মডেলগুলো পড়ে ফেলছি, বোরের পরমাণু মডেল পড়ছি, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ছি, বোর সমারফিল্ডেরও পরমাণু মডেল পড়ছি, ঠিক আছে? এখন আমরা যে বোরের পরমাণু মডেল পড়ছি, সেই বোরের পরমাণু মডেলটা আমি বলছিলাম কি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, তাই না? আমরা কিন্তু আগেই বলছি যে আমাদের বোর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যে 4টা পরমাণু মডেল আমি অলরেডি শিখে আসছি, তার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোর। এবং কি বলছি, বোর থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তাই না? তো এই বোর মডেলটাকে ইউজ করে অনেকগুলো জিনিস সলভ করা গেছে, অনেকগুলো চমৎকার চমৎকার জিনিস বের করা গেছে। কিরকম ভাবে? যে ভাইয়া বোর পরমাণু মডেল থেকে আমরা একটা পরমাণুর ব্যাসার্ধ বের করতে পারি, মানে কেন্দ্র থেকে একটা কক্ষপথের দূরত্ব কত সেটা আমরা বের করতে পারি। বোর পরমাণু মডেল ব্যবহার করে কোনো একটা কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি কত সেটা আমরা বের করতে পারি, বেগ কত সেটা আমরা বের করতে পারি, ঠিক আছে? তো আমরা আজকে সেই পরমাণুগুলার মানে ইলেকট্রনের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, তারপরে বেগ, রৈখিক বেগ, কৌণিক বেগ, তারপরে আমাদের যা যা আছে, ঠিক আছে, শক্তি যা যা বের করা যায় সবগুলা জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রতিটা জিনিস তোমাদেরকে দেখাবো এবং এইখান থেকে আমরা বেশ কিছু ম্যাথ করব আজকে। তো আশা করি প্রতিটা জিনিসই তোমরা সবাই বুঝতে পারবা এবং কেউ যদি না বুঝো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা, আমি অবশ্যই তোমাদেরকে বুঝাই দিব, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে, দেখো জাস্ট আ মিনিট, একটু কমেন্টটা এক্সপান্ড করে নেই। সাইকেল অন কেমিস্ট্রি, ওকে, অল গুড নাও। ওকে, চলো। তো এই যে বোর পরমাণু মডেল, এই বোর পরমাণু মডেলটাকে প্রয়োগ করে আমরা কি করব? আমরা ফার্স্টে হচ্ছে ব্যাসার্ধ নির্ণয় করব। ব্যাসার্ধ মানে কি? মানে নিউক্লিয়াস থেকে আমার শেষ কক্ষপথের যে দূরত্ব,
নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের যে দূরত্ব, মানে কোন একটা কক্ষপথের যে দূরত্ব, সেটা কি বলা হয় ব্যাসার্ধ। মনে করো যে এটা হচ্ছে আমার আমার নিউক্লিয়াস। ওকে, মনে করো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। সরি, জাস্ট আ মিনিট। এই যে এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, আর মনে করো এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ। এটা হলো নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ। এখন এই কেন্দ্র থেকে, নিউক্লিয়াস থেকে প্রথম কক্ষপথের দূরত্ব কত, এই নিউক্লিয়াস থেকে এই কক্ষপথের দূরত্ব কত, এই যে দূরত্বটা, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। কোন একটা নিউক্লিয়াস থেকে কোন একটা কক্ষপথের যে দূরত্ব, সেটাকে আমরা বলি কি ব্যাসার্ধ। এখন এই ব্যাসার্ধ আমরা বোর মডেলকে ইউজ করে, বোর মডেলের কনসেপ্টকে ইউজ করে এই ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। তো এই ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি, দেখো বোর কক্ষপথের বোর তথ্য, মানে বোর মডেলকে ইউজ করে আমরা ব্যাসার্ধ নির্ণয়ের একটা চমৎকার সূত্র বা ফর্মুলা আমরা বের করছি। সেটা কি জানো, সেটা হচ্ছে Rn = n² / s² 4π² ZME² হচ্ছে 0.529, এটা সমান সমান আবার এটা লেখা যায় 0.529 n²/z অ্যাংস্ট্রম, অথবা 52.9 n²/z পিকোমিটার। এখন এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা। কোশ্চেনটা হচ্ছে ভাই এটা কি ফর্মুলা, এটা কোত্থেকে আসছে, কেমনে আসছে। শোনো, এই ফর্মুলা কিভাবে আসছে, এটার প্রমাণ কি, এই প্রমাণ শিখবো আমরা নেক্সট ক্লাসে আমরা প্রতিটা সূত্রের প্রতিপাদন শিখবো। নেক্সট ক্লাসে আমরা প্রত্যেকটা সূত্রের কি শিখবো, প্রতিপাদন শিখবো। আজকের ক্লাসে আমরা কোনো সূত্রের প্রতিপাদনে যাব না। আজকের ক্লাসে আমরা পরীক্ষায় কিভাবে অ্যান্সার করব। পরীক্ষাতে আমার দরকার কি, সূত্রটা লেখা এবং সেই সূত্রটার ম্যাথ করা, সেই সূত্রটা দিয়ে অঙ্ক করা বা সলিউশন করা। ঠিক আছে, পরীক্ষায় আমাদের কাজ হচ্ছে সূত্রটা দেখা, সূত্রটা লিখে এই সূত্র দিয়ে ম্যাথ করা। সূত্রের প্রমাণ পরীক্ষায় কি আসে না, সূত্রের প্রমাণ পরীক্ষায় আসে না, পরীক্ষাতে সূত্রের প্রমাণ লাগে না। তাহলে ভাইয়া সূত্রের প্রমাণ আমরা কেন শিখবো আমরা আগামী ক্লাসে শিখবো। আজকে আমরা সব অঙ্ক করে ফেলবো, মানে এগুলার সব ম্যাথ, নারী নক্ষত্র সব আজকে আমরা খেয়ে ফেলবো। তারপরে গিয়ে আমরা ওই যে বেসিকটা দেখবো যে আসলে সূত্রগুলো আসলে কিভাবে প্রমাণ করা হয়েছে, সূত্রগুলোর প্রমাণ কেমনে আসছে। ঠিক আছে, তো এই জন্য আগে সূত্রের প্রমাণ শিখবো না, আগে সূত্রের অ্যাপ্লিকেশন শিখে ফেলবো, পরে গিয়ে ওই সূত্রটা প্রমাণ করবো, তাহলে দেখবো মজা লাগবে। ঠিক আছে, তখন দেখবে তোমার মজা লাগতেছে। ওকে, আচ্ছা চলো, তো এবার আমরা আমাদের হচ্ছে আজকের এই যে ফর্মুলাটা দেখি। এখন এই ফর্মুলাটাতে কোনটা দিয়ে আসলে কি মিন করে, এইটা আমাকে আগে বুঝতে হবে যে কোন জিনিসটা দিয়ে আমাকে আসলে কি মিন করতেছে। হ্যাঁ, কোন জিনিসটা কি মিন করে। যেমন Rn মানে কি, Rn মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, Rn মানে কি, Rn মানে হচ্ছে ব্যাসার্ধ। ওকে, তো আমরা একটু লিখি এখানে, দেখো যে আমি একটু দেখি যে আমাদের Rn, এই Rn = হচ্ছে আমাদের ব্যাসার্ধ। কোন একটা কক্ষপথের ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে দূরত্ব কত, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ওকে, আর n মানে কি, n মানে হচ্ছে কক্ষপথের সংখ্যা, মানে কোন কক্ষপথ। ওকে, n মানে কি কক্ষপথের সংখ্যা, মানে কততম কক্ষপথ, প্রথম কক্ষপথ নাকি দ্বিতীয় কক্ষপথ নাকি তৃতীয় কক্ষপথ। বা h মানে কি, প্ল্যাঙ্কের ধ্রুবক, এটা আমরা মোটামুটি সবাই জানি। পাই মানে তোমরা সবাই জানো। z মানে কি, z মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, z মানে কি পারমাণবিক সংখ্যা। ঠিক আছে, পারমাণবিক সংখ্যা। ওকে, z হচ্ছে আমাদের পারমাণবিক সংখ্যা, n হচ্ছে আমাদের ব্যাসার্ধ, Rn হচ্ছে ব্যাসার্ধ, আর n মানে কি কততম কক্ষপথ, এটা কি 2 নম্বর কক্ষপথ, এটা কি 3 নম্বর কক্ষপথ, ওই কক্ষপথ নাম্বারটা হচ্ছে আমাদের n। এখানে m মানে কি, m মানে হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। m = কি বলতো, m = হচ্ছে ইলেকট্রনের ভর, m হচ্ছে ইলেকট্রনের ভর। ওকে, আচ্ছা ই কি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ই কি, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এম হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, আর এইচ কি, এইচ হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। কোন ধ্রুবক ভাইয়া বলো তো, ম্যাক্স প্ল্যাঙ্কের ধ্রুবক। ওকে ফাইন, এখন শোনো, মোটামুটি এইটুকু আমাদের বুঝতে কারো কোনো অসুবিধা থাকার কথা না।
এতটুকু বুঝতে কারো কোনো অসুবিধা থাকার কথা না, এতটুকু তোমরা সবাই জানো বুঝো। হ্যাঁ, এখন এই যে বোর মডেল, এই বোর মডেলের যে সূত্রগুলো তুমি দেখতে পাচ্ছ, এই যে সূত্রগুলা, আমরা যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব, এগুলা সব হচ্ছে আমাদের সিজিএস এককে কাজ করব। ঠিক আছে, কোন একক নিয়ে কাজ করব আজকের ক্লাসে? সিজিএস একক। কেন সিজিএস একক? কারণ কেমিস্ট্রিতে আমরা মোস্টলি সিজিএস একক নিয়েই কাজ করি। তুমি এই সূত্রগুলো তুমি ফিজিক্সেও পাবা। তুমি যখন ফিজিক্সে সেকেন্ড ইয়ারে উঠবা তখন এই সূত্রগুলো ফিজিক্সেও পাবা। ফিজিক্সে গিয়ে দেখবা সব এসআই এককে করতেছে। কোন এককে? এসআই এককে। কিন্তু কেমিস্ট্রিতে আমরা কোন এককে শিখবো? সিজিএস এককে। কারণ টিচাররা সিজিএস এককে কেমিস্ট্রিতে বেশি প্রেফার করে। দুই নিয়মে করলেই হবে, কোনো অসুবিধা নাই। এটা আমি আগামী দিন তোমাদেরকে দেখাবো। দুই নিয়মে যেভাবেই করো একই অ্যান্সার আসবে, তুমি যেভাবেই করো একই উত্তর আসবে, কোনো অসুবিধা নাই। তুমি যে কোনো এসআই বা সিজিএস যে কোনো একটা এককে তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রমাণ করে দিব সব, প্রত্যেকটা জিনিস। নেক্সট ক্লাসে সূত্রের প্রতিপাদনও করাবো এবং প্রতিটা জিনিস তোমাদের প্রমাণও করে দিব। সো আজকে হচ্ছে তোমরা অ্যাপ্লিকেশনস দেখবা, নেক্সট দিন হচ্ছে তুমি মানে বেসিক মানে কনসেপ্টটা শিখবা। তো কোনো অসুবিধা নাই। ওকে, উল্টা করব, কারণ উল্টা করলে কি হবে? মজা হবে। আচ্ছা, এবার আসো, এখন কথা হচ্ছে তাহলে আমরা আজকে কোন কোন একক নিয়ে আলোচনা করব? সিজিএস একক। সিজিএস একক, ঠিক আছে, এটা সবাই মাথায় রাখবো। আজকে কোন একক নিয়ে আলোচনা করব? সিজিএস একক নিয়ে আলোচনা করব। তাহলে বোর মডেলের যে প্রয়োগ, এই প্রয়োগগুলা কোন একক নিয়ে আমরা কাজ করব? যে এই ক্ষেত্রে কেমিস্ট্রিতে সিজিএস একক প্রেফারেবল। কোন এককটা প্রেফারেবল? সিজিএস এককটা প্রেফারেবল। বুঝতে পারছো? কারণ হচ্ছে কেমিস্ট্রিতে আমরা সবসময় মোস্টলি এটাই করি, সিজিএস এককই বসাই। সিজিএস একক মানে কি? সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড। তোমাদেরকে কিন্তু এককের কনভার্সন ভাই শিখাইছি অলরেডি। তোমাদেরকে এককের কনভার্সন কিন্তু ভাই অলরেডি শিখাই আসছি। কি শিখাই নাই তোমাদেরকে? অলরেডি কিন্তু এককের কনভার্সন শিখে আসছি। তো তোমরা কিন্তু এগুলো সব দেখে আসছো, তোমাদের মনে আছে কিনা দেখো। সিজিএস একক, এবং তোমরা যেটা করবা, এই যে একক সমাচার একটা ক্লাস ছিল আমাদের, একক সমাচার ক্লাসটা সবাই দেখবো। এই জায়গাতে না দেখ, তোমাদের বেসিক বিল্ডিং ক্লাসে ছিল একক সমাচার। ওকে, বিবিসি একক সমাচারটা দেখবো সবাই। বিবিসি একক সমাচার। ওকে, একটু সবাই জাস্ট দেখবা। যারা ক্লাস করছো তারা শুধুমাত্র স্লাইডটা দেখে নিবা। যারা ক্লাস করছো তারা শুধুমাত্র কি দেখবা? স্লাইড দেখবা। আর যারা ক্লাস করো নাই তারা অবশ্যই ক্লাসটা করবা, একক সমাচারের ক্লাসটা করবা। তাহলে কিভাবে একটা একক থেকে আরেকটা এককে রূপান্তর করা যায় এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু পুরো কেমিস্ট্রিতে তোমার কাজে লাগবে, বুঝছো? পুরো কেমিস্ট্রিতে কিন্তু তোমার এই একক সমাচারের ক্লাসটা কাজে লাগবে। এই জন্য এই বেসিক বিল্ডিং এর ক্লাসটা অবশ্যই সবাই করে নিবা, অবশ্যই সবাই করবা। বিবিসি ক্লাসটা সবাই করবা। ওকে, আচ্ছা, বিবিসি ক্লাসটা আমরা সবাই করব। এখন তুমি দেখো তো যে এখানে আমার কি কি জিনিস লাগতেছে। এই জায়গাতে দেখো তো কি কি জিনিস আমার লাগতেছে, আমরা একটু দেখি। আমার হচ্ছে যেমন ভর, ইলেকট্রনের ভর কোন এককে নিতে হবে? ইলেকট্রনের ভর গ্রাম এককে নিতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো আমাদের ইলেকট্রনের চার্জ কোন এককে নিতে হবে? দেখো, চার্জ দিতে হবে ইএসইউ এককে। আমরা একটু এখানে লিখে রাখি, যেমন হচ্ছে তোমার এসআই এককে এসআই, আর এখানে আমি লিখলাম হচ্ছে তোমার এসআই, আর এখানে লিখলাম হচ্ছে সিজিএস। এসআই আর হচ্ছে সিজিএস। ওকে, এটা একটু তোমাদেরকে দেখাই দিই। এসআই ইউনিট আর তোমার হচ্ছে সিজিএস ইউনিট, দুই একটা কনভার্সন দেখাই। এখন দেখো, এই এসআই ইউনিট আর সিজিএস ইউনিটের মধ্যে চার্জ, আমি যদি বলি ভাই চার্জের একক কি? হ্যাঁ, চার্জ। তো এসআই সিজিএস, আর এখানে লিখলাম হচ্ছে সম্পর্ক। এই যে দেখো,
এই যে সবাই ফলো করে এই জায়গায় সম্পর্ক। তো দুই একটা জিনিস জাস্ট একটু দেখাই দিই তোমাদের, খেয়াল করো। আমি যদি তোমাকে বলি যে ভাই আমাদের চার্জের একক কি, চার্জের এসআই একক কি জানো? আমাদের চার্জের এসআই ইউনিট হচ্ছে কুলম। এসআই একক কি? কুলম। চার্জের এসআই একক কি বলতো? চার্জের এসআই একক হচ্ছে কুলম। হ্যাঁ, আর আমাদের এই চার্জেরই সিজিএস এককটা কি? সিজিএস এককটা হচ্ছে ইএসইউ। কি বলা হয় বলতো? ইএসইউ। সম্পর্কটা কি? সম্পর্কটা কি মানে এসআই একক হচ্ছে তোমার কুলম, আর আর সিজিএস ইউনিটটা কি বলতো? ওটা কি বলতো? ওটা মানে এসআই একক হচ্ছে কুলম, আর আর আমাদের সিজিএস এককে এই মানটা কত? সিজিএস এককে আমাদের এই মানটা হচ্ছে তোমার, সিজিএস এককে এই মানটা কত বলেন? বলেন সবাই বলেন, সিজিএস এই মানটা কত? ইএসইউ। ইএসইউ ইএসইউ। ওকে, এখন সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে 1 কুলম ইকুয়াল টু হচ্ছে, এই যে 1 কুলম ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ। ওকে, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ। 1 কুলম ইকুয়াল টু কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ। বুঝছো? 1 কুলম ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইএসইউ। ইএসইউ 3 ইন্টু 1 কুলম ইকুয়াল টু 1 কুলম ইকুয়াল ধরো 3 ইন্টু 2.98 না 10 টু দি পাওয়ার 10 না সরি 10 টু দি পাওয়ার 9 হবে এটা। 10 টু দি পাওয়ার 9 ইএসইউ কি লিখলাম? 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে কুলম থেকে তুমি কিভাবে ইএসইউ তে যাবা? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 দিয়ে গুণ করে দিবা। গুণ করে দিলে তুমি এটা ইএসইউ তে চলে যাবা। 2.99 ইন্টু 10 টু দি পাওয়ার 9। সো 2.99 না লিখে আমরা 3 লিখতে পারি। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। আচ্ছা, এবার আসলে এগুলো চার্জের ক্ষেত্রে, তাহলে মনে রাখবা চার্জের এসআই একক হচ্ছে কুলম, চার্জের সিজিএস একক হচ্ছে ইএসইউ। সম্পর্কটা কি? 1 কুলম সমান সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। ওকে, আচ্ছা এবার আসো, আমি যদি তোমাকে বলি চার্জের পরে আমার আর কি লাগতেছে, এখানে সাপোজ তোমার হচ্ছে কই, যেমন হচ্ছে আমাদের যে এই যে জুল, ঠিক আছে? তো আমাদের জুল এবং হচ্ছে তোমার মানে ইয়ার মধ্যে কনভার্সন কেমনে করবা তুমি বলো? 1 জুল সমান জুল এবং আর্গের মধ্যে কনভার্সন কেমনে করে? আমাদের কাজের একক কি বলো? কাজ। শক্তি, শক্তির একক কি? জুল। এটা হলো এসআই এককে। সিজিএস এককে কি হবে বলো তো? সিজিএস এককে এটার একক হচ্ছে কি? ইআরজি, আর। এগুলো তোমাদের আগে শিখাইছি, বুঝছো? এই জিনিস তোমাদের আগে পড়ানো হয়েছে, তোমরা মনে করে দেখো যে কাজের একক হচ্ছে জুল, এসআই একক, আর সিজিএস একক হচ্ছে ইআরজি, আর্গ। এখন এটার ইয়াটা কি? কনভার্সনটা কি? 1 জুল ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ ইআরজি। 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। 1 জুল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 7 আর্গ। ওকে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে আমাদের সম্পর্ক। এই দুইটা সম্পর্ক আপাতত আজকের ক্লাসে মনে রাখবা, বাকিগুলো তোমরা সবাই পারো, তো বাকিগুলো নিয়ে টেনশন নাই, বাকিগুলো ইজিলি এমনিতেই হয়ে যাবে। ঠিক আছে, চলেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। তো আমরা তাহলে মোটামুটি দেখে ফেললাম যে আমাদের যে এই ফর্মুলাটা আছে কোনটা দিয়ে কি মিন করে। তো আমরা কি বলছি, যেহেতু আমরা এইগুলার ক্যালকুলেশন করব কি দিয়ে বলো তো ভাইয়ারা? আমরা এগুলার ক্যালকুলেশন করব সব তোমার হচ্ছে সিজিএস এককে। তাহলে সিজিএস একক দিয়ে যেহেতু ক্যালকুলেশন করব, তাহলে ইলেকট্রনের ভরকে কোন এককে নেওয়া লাগবে ভাইয়া? গ্রাম এককে নেওয়া লাগবে। ইলেকট্রনের চার্জকে কোন এককে নেওয়া লাগবে ভাইয়া? ইএসইউ এককে নেওয়া লাগবে। প্ল্যাঙ্কের ধ্রুবককে কোন এককে নেওয়া লাগবে ভাইয়া? আর্ক এককে নেওয়া লাগবে। আর্ক পার জুল এককে, সেকেন্ড এককে, আর্ক সেকেন্ড এককে নেওয়া লাগবে। বুঝছো? তো এইবার আসো, খেয়াল করো। এখন আমরা যেটা করব, এই মানগুলাকে আমরা এখন বসাবো। এই মানগুলোকে আমরা এখানে বসাবো। বসানোর পর আমি দেখবো যে 0.529 এই মানটা আসলে আসে কিনা। 0.529 এই মানটা আসলে আসে কিনা। ঠিক আছে, তো একটু তুমি চিন্তা করে দেখো। এখন তুমি খেয়াল করো এখানে যে ভাই দেখো, একটু সবাই খেয়াল করি আমরা। হ্যাঁ, আমরা সবাই খেয়াল করি। দেখো তো এখানে কোনটা কোনটা ধ্রুবক আছে, একটু সবাই তাকায় দেখো তো। আমার এই জায়গাটাতে ধ্রুবক মান কে কে? ধ্রুবক কে কে? তুমি দেখো, এই যে পাই আমাদের একটা ধ্রুবক, এই যে প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, এটা আমাদের একটা ধ্রুবক, তাই না? ইলেকট্রনের ভর, এটা একটা কি ধ্রুবক মান না? আজকে কোন একটা পরমাণুর ইলেকট্রনের ভর যা, আগামীকালকে ইলেকট্রনের ভরটা, পরশু দিনও তা, 10 দিন পরেও তা, 1 মাস পরেও তা।
আচ্ছা ভাইয়া, এই যে ইলেকট্রনের চার্জ, এটাও কি ধ্রুবক না? ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম। এটা আজকেও যা, কালকেও তা, পরশুদিনও তা, 1 বছর পরে তা, 10 বছর পরেও কি, এটাই তুমি লিখবা না? তার মানে কি, এই যে ইলেকট্রনের ভর এবং ইলেকট্রনের চার্জ, এটাও ধ্রুবক। পাই একটা ধ্রুবক, 4 একটা ধ্রুবক, তারপরে কি এইচ একটা ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে যারা যারা ধ্রুবক আছে, এই ধ্রুবকের মানগুলা যদি আমি বসাই দেই তাহলে কি হয় একটু দেখি। তাহলে আমি একটু দেখি তো আমার এখানে ধ্রুবক কে কে আছে, ধ্রুবক কারা কারা আছে। দেখো আমার এখানে ধ্রুবক কে কে আছে, প্রথমত হচ্ছে পাই একটা ধ্রুবক, প্রথমত হচ্ছে আমার এখানে আমাদের পাই হচ্ছে একটা ধ্রুবক। তো পাই যদি ধ্রুবক হয়, পায়ের মান কত আমরা জানি 3.1416, তাই না? তারপর আমার ধ্রুবককে দেখো তো, ধ্রুবক হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর, এইটা কিন্তু আমাদের একটা ধ্রুবক। তো ইলেকট্রনের ভর কত আমরা জানি 9.11 × 10⁻। তুমি চিন্তা করো, তুমি আমাকে এবার একটু বলবা যে আমি কিন্তু 9.11 10⁻⁻ কত লিখবো, 10⁻28 গ্রাম, কারণ আমার গ্রাম এককে লাগবে। তোমাদেরকে ইলেকট্রনের ভর গ্রামে কত, কেজিতে কত সব তোমাদের শিখাইছি। ওকে, আচ্ছা এবার দেখো আর কে ধ্রুবক আমার এখানে, ইলেকট্রনের চার্জটা ধ্রুবক। এখন তুমি দেখো তোমার ইলেকট্রনের চার্জ কত আমরা জানি 1.6 × 10⁻⁻19 কুলম। কিন্তু তোমার নিশ্চয়ই মনে থাকার কথা, আমি তোমাকে বলছি ইলেকট্রনের চার্জকে কোন এককে নেওয়া লাগবে, ইএসইউ এককে নেওয়া লাগবে। ওয়াই ইএসইউ ইউনিট? কারণ আমরা বলছি আমরা বোর মডেলে যে প্রয়োগগুলো দেখব, যে মানগুলো, যে অঙ্কগুলো আমরা করব কেমিস্ট্রির ক্ষেত্রে, আমরা সিজিএস একক নিয়ে কাজ করব, আমরা সিজিএস একক নিয়ে কাজ করব কেমিস্ট্রির ক্ষেত্রে। ওকে, তাহলে আমাকে এটাকে সিজিএস ইউনিটে নেওয়া লাগবে। তো এটাকে যদি আমি সিজিএস ইউনিটে নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই দেখো 1.6 × 10⁻⁻, যে 19 আছে, এটাকে কি করতে হবে 3 × 10⁻9 দ্বারা গুণ করে দিলে এটা কিন্তু আমার ইএসইউ এককে কনভার্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের ইএসইউ এককে কনভার্ট হয়ে যাবে। এখন তুমি যদি এটা ক্যালকুলেশন করো তাহলে তুমি দেখবা যে এইবার এই মানটা করলে আসবে 4.8 × 10⁻⁻10 ESU, 4.8 10⁻⁻10 ESU। বুঝছো? তাহলে দেখো আমি কিন্তু এখন ইলেকট্রনটাকে আমি কি করলাম, ইলেকট্রনটাকে আমি আমার সুন্দর মতো করে সিজিএস কে কনভার্ট করে নিলাম। আর কি কোনো ধ্রুবক আছে কিনা? আছে, কি আছে? প্ল্যাঙ্কের ধ্রুবক আছে, এইচ। এখন দেখো প্ল্যাঙ্কের ধ্রুবক, এটাও কিন্তু আমাদের একটা ধ্রুবক। তো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত, তুমি দেখো প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত, মান কত আমরা একটু খুব সুন্দর মতো এখন বসাই দেই। প্ল্যাঙ্কের ধ্রুবকের মান হচ্ছে আমাদের 6.626 × 10⁻⁻34 জুল সেকেন্ড, 10⁻⁻34 জুল সেকেন্ড। কিন্তু আমার এটাকেও কি করতে হবে, এটাকে আর্ক সেকেন্ডে নেওয়া লাগবে, মানে এই জিনিসটাকে আমাকে কি করতে হবে, সিজিএস এককে নেওয়া লাগবে। তো এটাকে আর্গে কেমনে কনভার্ট করব এটাও কিন্তু তোমরা জানো, কি করতে হবে দেখো তো ভাইয়া, এই যে 6.626 × 10⁻⁻34, এই যে জুল আছে, জুলের পরিবর্তে আর্গ নিতে গেলে কি করতে হবে, 10⁻7 দ্বারা গুণ করতে হবে, 10�7, এটা হয়ে যাবে আর্গ সেকেন্ড। তাহলে এখন দেখো তো এখান থেকে কত আসতেছে আমাদের 6.626 × 10⁻⁻27 আর্গ সেকেন্ড। ওকে ফাইন, তাহলে আমরা কি করলাম, মোটামুটি আমাদের যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবকগুলোকে সিজিএস এককে কনভার্ট করে লিখে নিলাম। এখন এই মানগুলা কি, এখন তুমি চিন্তা করো, এবার হ্যাঁ, এবার তুমি খেয়াল করো, আমরা তো ধ্রুবক লিখলাম, তো ধ্রুবকটা লেখার পর এখন তুমি খেয়াল করো, এবার আমরা কি করব, এখান থেকে সুন্দর মতো করে এই মানগুলোকে সমীকরণে বসিয়ে পাই। এই মানগুলোকে সমীকরণে বসাইলে তুমি কি পাও খেয়াল করো তো, এই মানগুলোকে সমীকরণে বসিয়ে পাই। এই মানগুলোকে সমীকরণে বসাইয়া তুমি পাও, কি পাও তুমি দেখো তো, এই মানগুলোকে সমীকরণে বসাও। তো এই মানগুলোর যে তুমি সমীকরণে বসাবা, বসায় দেখো তো কি পাওয়া যায়, দেখো তো আমাদের rn = কি আসতেছে, rn = মানটা বসায় দাও। দেখো n কি ধ্রুবক, কক্ষপথের সংখ্যা কি ধ্রুবক না, 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বাইর করতে বলতে পারে, 2 নম্বর কক্ষপথের ব্যাসার্ধ বাইর করতে বলতে পারে। তো ধ্রুবক কে এইচ, তো আমি জাস্ট ধ্রুবকের মানগুলো বসাবো, যারা ধ্রুবক তাদের মান বসাবো, আর যারা ধ্রুবক না তাদেরকে আমি বাইরে রাখবো। কে কে ধ্রুবক না,
দেখো n স্কয়ার এটা ধ্রুবক না, আর z ধ্রুবক না। পারমাণবিক সংখ্যা, কোন পরমাণু? হাইড্রোজেন বলতে পারে, লিথিয়াম বলতে পারে, সোডিয়াম বলতে পারে। তো এই দেখো কক্ষপথের সংখ্যা আর পারমাণবিক সংখ্যা এই দুইটা আমার প্রশ্নে চেঞ্জ হইতে পারে, কিন্তু বাকি যে মানগুলো আছে এগুলো তো ধ্রুবক। তো বাকি ধ্রুবক মানগুলোকে আমরা বসাবো, আর যেগুলা আমাদের চেঞ্জ হইতে পারে, প্রশ্নে চেঞ্জ করে দিতে পারে, ওগুলাকে আমি আলাদা করে বাইরে লিখে দিব। ওকে, রাখলাম। রেখে এবার বাকি মানগুলো, যেমন উপরে আছে কি এইচ স্কোয়ার, তো এইচ এর মানটা আমি বসাই দেই 6.626 ইন্টু 10⁻⁻27। এবার উপরে দেখো এটা কি আছে, স্কয়ার আছে, এইচ স্কয়ার। নিচে কি 4 পাই স্কয়ার, তাহলে 4 ইন্টু 3.1416 স্কয়ার। ওকে, ইনটু, এবার খেয়াল করো কি আছে, এম আছে। এম কি? ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? 9.11 10⁻⁻28। 9.11 ইন্টু 10⁻⁻28, এটা হচ্ছে আমার ইলেকট্রনের ভর। ওকে, ফাইন, গেল। এরপরে কে আছে দেখো, এরপরে কে আছে আমাদের? এরপর আছে কি আমাদের ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ কত? 4.8 10⁻⁻10, তাহলে ইন্টু কত? 4.8 ইন্টু 10⁻⁻10, উপরে কি হয়ে যাবে? স্কয়ার, সূত্রের স্কয়ার, উপরে হয়ে যাবে আমাদের স্কয়ার। ওকে, ফাইন। এখানে জানি কে আছে আমাদের সূত্রের। এবার বাকি দুইটা বাকি জিনিস বাকি আছে। কে কে বাকি আছে আমাদের? এখানে বাকি আছে আমাদের, এই যে দেখো, ইন্টু n স্কয়ার বাই, ইন্টু কি হবে বলতো? n স্কয়ার বাই z। এই মানগুলা কিন্তু ধ্রুবক না, বাকিগুলা ধ্রুবক। এবার তুমি এই মানগুলা ক্যালকুলেশন করো, এই পুরা মানটা তুমি ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করে দেখো তো কত আছে, তুমি দেখো তো, ক্যালকুলেশন করে দেখো তো কত আছে। একটু ক্যালকুলেটরে বসাও, এই যে ক্যালকুলেটরে বসাই, আমরা সবাই মিলে বসাই। চলো, আমি উপরে বসাই দিলাম আমাদের 6.626 ইন্টু 10⁻⁻27, তারপরে স্কয়ার। ওকে, গুড। তারপরে নিচে যাবে কি 4 ইন্টু 3.1416, তারপরে কি স্কয়ার। আচ্ছা, গুণ। তারপরে কি হবে? এই যে 9.11 ইন্টু 10⁻⁻28। ওকে, ফাইন। তারপর ওকে, এবার আসো, এরপরে কত আছে আমাদের? 4.8 ইন্টু 10⁻⁻10। এটার আবার কি হবে? এটা আবার আমাদের স্কয়ার হবে। এই যে এটাকে আমরা স্কয়ার করে দিব। একটু ক্যালকুলেশন করি। এই কিরে, কোন জায়গায় গ্যাঞ্জাম করলাম? 6.626 ইন্টু 10⁻⁻27 স্কয়ার। ওকে, ফাইন। 4 ইন্টু 3.1416 স্কয়ার ইন্টু, হ্যাঁ ঠিক আছে, 9.11 10⁻⁻28 ইন্টু 4.8 ইন্টু 10⁻⁻10 স্কয়ার। হ্যাঁ ঠিক আছে। তো বুঝছি, এই জায়গাটা একটা জায়গায় দেখো, এই যে তোমরা করে ফেলছো, গুড। কত আসছে? 5.29, গুড। এক মিনিট, ওকে, 5.29 10⁻⁻9, গুড, ভেরি গুড। এই যে চলে আসছে। কত আসছে দেখো তো, আমাদের এখানে আসছে 5.29 ইন্টু 5.29 ইন্টু 10⁻⁻ কত? 10⁻⁻9, 10⁻⁻9 ইন্টু n স্কয়ার বাই z ইন্টু কত? n স্কয়ার বাই z, n স্কয়ার ডিভাইডেড বাই z। বলো তো এটা কোন এককে আসবে? তোমরা বলো তো এককটা কি হবে? তোমরা নিজেরা বলো দেখি এককটা কি হবে, দেখি পারো কিনা তোমরা। তোমরা বলবা যে এটার এককটা কি হবে। এটা কি, কোন একক? এটা কি, এটা কি সিজিএস এককে সব মান বসাইছো না? তাহলে এককটা কোন এককে আসবে? এটা সেন্টিমিটার এককে আসবে না? সেন্টিমিটার এককে আসবে। তুমি যদি এই সেন্টিমিটারটাকে এবার যদি তুমি অ্যাংস্ট্রমে কনভার্ট করতে চাও, হ্যাঁ, তুমি এটাকে মিটারে কনভার্ট করো, পরে মিটার থেকে অ্যাংস্ট্রমে যাও, একই কথা, কোনো সমস্যা নেই, তোমার মতো করে তুমি করো। করলে এই ভ্যালুটা আসবে 0.529 অ্যাংস্ট্রম। 0.529 অ্যাংস্ট্রম।
তোমার এটা আসবে হচ্ছে সেন্টিমিটার এককে। পরবর্তীতে এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করব। মিটারে কনভার্ট করলে আরো 1000 দ্বারা ভাগ করতে, 100 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস কত, 11 হয়ে যাবে। বুঝছো? তো এটাকে যদি যখন আমরা অ্যাংস্ট্রমে কনভার্ট করতে যাব, সেন্টিমিটার থেকে অ্যাংস্ট্রমে, তখন আমাদের ভ্যালুটা আসবে এই যে দেখো 0.529 ইন্টু n স্কোয়ার বাই জেড, n স্কোয়ার বাই জেড, ওকে, n স্কোয়ার বাই জেড, এবং আমাদের এককটা কোন এককে চলে আসবে এবার, এটা চলে আসবে আমাদের অ্যাংস্ট্রম এককে। কোন একক? অ্যাংস্ট্রম। ওকে, এই দেখো অ্যাংস্ট্রম এককে আমাদের অ্যান্সারটা চলে আসছে। তো এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা, এটাই হচ্ছে তার প্রমাণ, n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। ওকে ফাইন। তো এই গেল আমাদের কাহিনী। আশা করি সবাই বুঝতে পারছো যেটা আসলে প্রমাণটা কিভাবে হয়েছে এবং কোন একক বসাইতে হবে। সবগুলো আমাদের সিজিএস এককে বসাইতে হবে, কোনো এসআই ইউনিট বসাবো না। আমরা সব শুধুমাত্র সিজিএস ইউনিট নিয়ে কাজ করব, আর কোনো এসআই ইউনিট নিয়ে আমরা কাজ করব না। ঠিক আছে? ওকে, আশা করি এইটুকু আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এবার একটু আসো এখান থেকে। তাহলে আমরা এখন কি দেখলাম? আমরা এখন দেখলাম একটা জিনিস, যে আমাদের আরএন মানে কি, এই যে এটা আরএন ইকুয়াল টু কত দেখলাম, দেখো 0.529 ইন্টু n স্কোয়ার বাই জেড, জেড অ্যাংস্ট্রম, তাই না? n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা। যদি আমরা অ্যাংস্ট্রম এককে বের করি, কারণ মোস্ট অফ দ্য টাইম আমাদের পরীক্ষায় অ্যাংস্ট্রম এককেই বের করতে বলে, অথবা ব্যাসার্ধ, অথবা আমাদেরকে পিকোমিটার এককে বের করতে বলে। পিকোমিটার এককে বের করতে বলে 52.9। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। আমরা এই যে সেন্টিমিটার থেকে মিটারে যাওয়া, পরে মিটার থেকে অ্যাংস্ট্রমে যাওয়া, খুবই ইজি, খুবই ইজি, তুমি দেখবে এটাই আসবে। ওকে, তো কিভাবে আসছে আমি প্রমাণ করে দিলাম তোমাদেরকে, যে এই মানটা থেকে কিভাবে এই মানটা আসে। তো তুমি পরীক্ষার হলে সবসময় এই সূত্রটা আগে বসাবা, বসায়ে তুমি লিখবা যে ধ্রুবক মানগুলাকে সিজিএস এককে বসিয়ে পাই, ডিরেক্টলি এই সূত্রটা লিখে দিবা। মানে এগুলার ক্যালকুলেশন করে বসানোর দরকার নাই। তুমি চাইলে তুমি চাইলে লিখতে পারো, আবার তুমি চাইলে না বসায়ও করতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে ফাইন, এবার আসো। এখন এইখান থেকে আমি কি দেখতেছি, দেখো এটা কিন্তু আমার একটা ধ্রুবক 0.529 অ্যাংস্ট্রম, এগুলো কিন্তু সবগুলো ধ্রুবক। এই ধ্রুবকগুলোকে ভাগ করে আমরা এই মানটা পাইছি, তাই না? তাহলে এটা কিন্তু আমার একটা ধ্রুবক। তাহলে দেখো তো আমি এখান থেকে লিখতে পারি না যে আমাদের আরএন, এই জায়গা থেকে আমি কি লিখতে পারি, এখান থেকে আমি লিখতে পারি যে আমাদের আরএন ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার বাই জেড, তাই না? আমি কি এটা বলতেই পারি না, আরএন ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার বাই জেড? কেমনে আরএন ইজ প্রপোর্শনাল টু n স্কোয়ার বাই জেড, খেয়াল করে দেখো, একটু বোঝার চেষ্টা করো। এই যে আরএন ইকুয়াল টু কি, 0.529 ইন্টু n স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম। এখন ইকুয়াল, আর এটা হচ্ছে একটা ধ্রুবক মান, একটা ইকুয়াল আর ধ্রুবক মান যদি উঠাই দেই, তাহলে সমানুপাতিক চিহ্ন বসানো যায়। তোমরা নিশ্চয়ই জানো সমানুপাতিক চিহ্নের পরিবর্তে কি লেখা যায়, ইকুয়াল আর একটা ধ্রুবক। এখন ধ্রুবক আর ইকুয়াল উঠাই দিলে কি সমানুপাতিক লেখা যায়। এখন তোমরা আমাকে এবার এখান থেকে বলো তো দেখি, যে ফর হাইড্রোজেনের জন্য তোমরা আমাকে বলো তো জেড এর মান কত, বলো তো জেড ইকুয়াল টু কি, তোমরা আমাকে বলো জেড ইকুয়াল টু কি। এই যে এখান থেকে দেখো জেড মানে কি, পারমাণবিক সংখ্যা। হাইড্রোজেনের জন্য আমাদের পারমাণবিক সংখ্যার মান কত, তোমরাই বলো। ফর হাইড্রোজেন জেড এর মান কত, এই যে এখান থেকে আমরা একটু লিখতে পারি, ফর হাইড্রোজেন জেড ইকুয়াল টু কত বলো তো, জেড ইকুয়াল টু হচ্ছে 1। যেহেতু হাইড্রোজেনের জন্য জেড এর মান 1, ফর হাইড্রোজেন জেড ইকুয়াল টু 1। যদি জেড ইকুয়াল টু 1 হয়, তখন আমাদের এই ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, দেখো তো, হাইড্রোজেনের জন্য জেড এর মান হচ্ছে 1। যদি জেড এর মান 1 হয়, তাহলে দেখো তখন আমাদের, তাহলে এই জেড এর মান আমি এখানে 1 বসাই দিই, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি Rn is proportional to n স্কয়ার। Rn is proportional to কি, n স্কয়ার। আমি কিন্তু বলতেই পারি যে আমাদের ব্যাসার্ধ হচ্ছে কক্ষপথের বর্গের সমানুপাতিক। একটা ব্যাসার্ধ হচ্ছে কক্ষপথের বর্গের সমানুপাতিক। ওকে, এই যে দেখো খেয়াল করো, এই যে দুইটা ফর্মুলা এখান থেকে আমরা দেখলাম, এখান থেকে একটা চমৎকার জিনিস মনে রাখবা। এই যে ধ্রুবকটা, এই যে 0.529 অ্যাংস্ট্রম, এই 0.529 অ্যাংস্ট্রম এটাকে কি বলে জানো, এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ। এটাকে কি বলে, বোর ব্যাসার্ধ। ওকে, তাহলে দেখো এই যে বোর ব্যাসার্ধ, এই 0.529,
এই যে ধ্রুবকটা, এই যে ধ্রুবক মানটা আমাদের আসলো এখানে 0.529, 0.529, হ্যাঁ, এটাকে বলা হয় কি বোর ব্যাসার্ধ। যদি বলে বোর ব্যাসার্ধের মান কত, বোর ব্যাসার্ধ, অথবা এটাকে বলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। তো বোর ব্যাসার্ধ এটাকে এ নট দ্বারাও প্রকাশ করে অথবা আর নট দ্বারাও প্রকাশ করে, এবং এই মানটা কত 0.529 অ্যাংস্ট্রম। এটা তোমার পরীক্ষায় আসে, ওকে, এটা তোমার পরীক্ষায় আসে, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট সলিড একটা লাইন, যে বোর ব্যাসার্ধর মান কত। বোর ব্যাসার্ধর মান হচ্ছে 0.529 অ্যাংস্ট্রম। এই যে ধ্রুবক মানটা, এটা কি বলা হয় বোর ব্যাসার্ধ। এবং হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য এই ব্যাসার্ধর মান কত আসবে, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের জন্য ব্যাসার্ধর মান আসবে 0.529 অ্যাংস্ট্রম। কেমনে দেখো, আর এন এর মান কত 0.529 এন স্কোয়ার বাই জেড অ্যাংস্ট্রম, তাই না? এখন দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, তাহলে যেহেতু বলছি হাইড্রোজেন, জেড এর মান কত 1, তাহলে জেড এর জায়গায় বসাবো 1। এখন তোমাকে বলছি প্রথম কক্ষপথ, তাহলে প্রথম কক্ষপথ যদি হয় তাহলে এন এর মান কত 1, তাহলে এন এর মানও 1, জেড এর মানও 1, তার মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত 0.529। তাহলে এই যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ, সেটা কি বলা হয় বোর ব্যাসার্ধ। কি বলা হয় বোর ব্যাসার্ধ। ওকে, এখন আমার সূত্রটা আমি কি দেখলাম, আর এন ইজ প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তো এই কথাটার মানে কি, এই কথাটার মানে কি আমরা একটু চলো দেখি। দেখো তো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত, আমরা একটু লিখে ফেলি। দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, প্রথম কক্ষপথের, দেখো হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ একটু খেয়াল করো তো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত একটু খেয়াল করো তো। দেখো একটু দেখো, এই যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ আমরা ধরে নিলাম হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে আমাদের এই যে R1, এটাকে আমি ধরে নিলাম হচ্ছে, মনে করো R1 এর মান কত, দেখো তোমরা নিজেরা বলো, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা বের করো, তোমরা নিজেরাই বের করো। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মানটা তোমরা নিজেরাই বের করো, আমি করব না, তোমরা নিজেরা বের করো, দেখি কত হয়, বলো তো কত হয়। হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত, ধরে নিলাম হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান R1 সমান হচ্ছে R ইকুয়াল টু কত বলো, বা আর কত ক্যালকুলেশন করে বসাও। হাইড্রোজেনের প্রথম কক্ষপথ, তাহলে এন এর মান হচ্ছে 1, যেহেতু হাইড্রোজেন বলছে তাহলে জেড এর মানও 1, কারণ হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যার মান হচ্ছে 1। ক্যালকুলেশন করলে কত আসতেছে 0.529 অ্যাংস্ট্রম। ওকে, আমরা আর বাদ দেই, R1 ইকুয়াল টু কত 0.529 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ। এখন তোমাকে যদি বলা হয় ভাইয়া যে তাহলে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে বলো তো, তোমরাই বলো। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধটা কত হবে, দেখি আমরা পারি কিনা। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, দেখো তো কি বলছিলাম আমি তোমাদেরকে, তোমরা একটু খেয়াল করো যে ব্যাসার্ধ হচ্ছে কক্ষপথের বর্গের সমানুপাতিক। তাহলে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত হবে, বর্গের সমানুপাতিক। তাহলে কি হবে 4R1, মানে এই R1 এর বর্গের সমানুপাতিক, মানে কত 4R1। বুঝো নাই, হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ তুমি জাস্ট মানগুলা বসাও, তাহলে তুমি পেয়ে যাবা। ধরো 0.529 সমান হচ্ছে R1। এবার হাইড্রোজেন বলছে তাহলে জেড এর মান হবে 1, দ্বিতীয় কক্ষপথ বলছে তাহলে এইখানে কত হবে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার মানে কত 4, কত হবে 4, আর হচ্ছে 0.529, তো মানে কত 4R1। ওকে, প্রথম কক্ষপথের ব্যাসার্ধের সাথে এটা আমরা গুণ করে দিব। গুড, এবার আসো দেখো, তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে ভাই হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ কত, দেখো তো তৃতীয় কক্ষপথের সম্পর্কটা কি, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ বলো তো। হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ থেকে কত গুণ বড় হবে, R3 ইকুয়াল টু কত হবে n স্কয়ার, তার মানে কত তৃতীয় কক্ষপথ, তাহলে n এর মান 3 স্কয়ার অর্থাৎ 9R1। তার মানে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের থেকে 9 গুণ বেশি, হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের থেকে 4 গুণ বেশি।
4 গুণ বেশি। ঠিক আছে, বুঝা গেছে? ক্লিয়ার? এইটুকু কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? নাই, তাই না? ওকে ফাইন, চলো তাহলে আমরা একটু মানগুলো বসাই দিই। দেখো তো মানগুলো বসাই দিলে এখানে কি হয়, 4 ইন্টু R1 এর মান কত, 0.529 অ্যাংস্ট্রম। ওকে, R3 এর মান কত, 9 ইন্টু 0.529 অ্যাংস্ট্রম। ওকে ফাইন। তার মানে দেখো আমরা হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ সবই আমরা বের করে ফেলছি। এখন এরকম যদি বলি চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ কত, তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি প্রথমে কি দেখলাম যে কেন্দ্র থেকে দূরত্ব বা ব্যাসার্ধ কেমনে নির্ণয় করে, তার জন্য একটা বিখ্যাত ফর্মুলা আছে। এটা কোন এককের ফর্মুলা? সিজিএস এককের ফর্মুলা। তাহলে এই মানগুলা কোন এককে বসাইতে হবে? সিজিএস এককে। এই মানগুলা যদি, এই ধ্রুবক মানগুলাকে সিজিএস এককে যদি বসাই, তাহলে আমি দেখবো 0.529 n স্কয়ার বাই জেড অ্যাংস্ট্রম এইটা চলে আসতেছে। তার মানে এই যে 0.529 এটা আসলে কার মান? এটা আসলে এখানে যে ধ্রুবকগুলো আছে এই ধ্রুবকগুলোকে ক্যালকুলেশন করলে এই মানটা পাওয়া যায়। তার মানে এটাও তোমার একটা ধ্রুবক মান। ওকে, তো এইখান থেকে আমরা মোটামুটি প্রমাণ করলাম আগে মানটা কিভাবে আসে, এবং দেন এখান থেকে আমরা কিছু সূত্র কনসেপ্ট বিল্ড আপ করার চেষ্টা করলাম যে হাইড্রোজেনের ব্যাসার্ধের সাথে কক্ষপথের সম্পর্ক কি, বর্গের সমানুপাতিক। অর্থাৎ হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ তার থেকে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ 4 গুণ বেশি হবে, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ 9 গুণ বেশি হবে, এবং চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ প্রথম কক্ষপথের তুলনায় 16 গুণ বেশি হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের এখানকার কনসেপ্ট। আশা করি পুরো জিনিসটা তোমরা বুঝছো। একজন একটা চমৎকার কোশ্চেন করছে যে ভাই হাইড্রোজেনের তো একটাই কক্ষপথ, তাহলে বাকি কক্ষপথগুলো আসলো কিভাবে? আচ্ছা, আব্দুল্লাহ আল নোমান, শোনো, যে কোনো পরমাণুর, আব্দুল্লাহ আল নোমান, হ্যাঁ, যে কোনো পরমাণুর কক্ষপথ সংখ্যা হচ্ছে অসীম। যে কোনো পরমাণুর কি বলছি? কক্ষপথ সংখ্যা হচ্ছে ইনফিনিটি, অসীম, অসীম। হাইড্রোজেনের ইলেকট্রনীয় কক্ষপথ হচ্ছে একটা। কি বলছি বলো তো আব্দুল্লাহ আল নোমান? হাইড্রোজেনের ইলেকট্রনীয় কক্ষপথ একটা, মানে এর একটা কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, এর একটা কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রনীয় কক্ষপথ একটা। বা যদি বলা হয় কক্ষপথ কয়টা, বা কক্ষপথ হচ্ছে ইনফিনিটি। যে কোনো পরমাণুর কক্ষপথ হচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, মনে করো যদি তোমাকে একটু বুঝাই, যখনই কোনো কক্ষপথে ইলেকট্রন থাকে তখন ওই কক্ষপথের অস্তিত্ব, এক্সিস্টেন্সই তৈরি হয়। যখনই কোনো একটা কক্ষপথে ইলেকট্রন আসে তখন ওই কক্ষপথের এক্সিস্টেন্সই তৈরি হয়। এর আগে এর কোনো এক্সিস্টেন্সই থাকে না, বাট এ আছে, এ আছে, ইনভিজিবল। যখনই ইলেকট্রন জাম্প করে উপরে শক্তি স্তরে চলে যাবে তখনই এটা আবার এক্সিস্ট করবে। কিরকম? মনে করো সাপোজ এটা আমার একটা নিউক্লিয়াস। ওকে, থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান। দেখো এটা আমাদের একটা নিউক্লিয়াস, আমার হাতটা একটা কি নিউক্লিয়াস। তো দেখো এখানে কি করতেছে, একটা ইলেকট্রন এই হাতের চারপাশ দিয়ে ঘুরতেছে। খেয়াল করো তো, এই যে এটা হলো নিউক্লিয়াস, এটা হলো ইলেকট্রন, দেখো এই যে ঘুরতেছে, দেখো ঘুরতে। এখন যদি তোমার বলি পরমাণুর আকার কত, কি বলবা? পরমাণুর আকার কত, কি বলবা? ভাই এই যে পুরাটা, এই ইলেকট্রন যে দিক দিয়ে ঘুরতেছে পুরোটা হচ্ছে পরমাণুর আকার। পরমাণুর আকার হচ্ছে এই পুরোটা, তাই না? এইটা হচ্ছে কি পুরোটা কি পরমাণুর আকার। এই যে দেখো এটা ইলেকট্রনের চারপাশে ঘুরতেছে। এখন তোমার বললাম ইলেকট্রন নাই, ইলেকট্রন কিন্তু নাই। তাহলে এখন যদি বলি পরমাণুর আকার কত, কতটুক? জাস্ট খালি নিউক্লিয়াসের আকার। দেখো তুমি, আর বাকিটা কিন্তু ইনভিজিবল, বাকিটা কিন্তু কিছু নাই। তো যখনই কোনো একটা এরকম কক্ষপথে ইলেকট্রন, ধরো এই যে ইলেকট্রন 1 নম্বর কক্ষপথে ঘুরতেছে, হ্যাঁ, 2 নম্বর কক্ষপথ তুমি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ না। তুমি কি করলা? গরম করলা, গরম করলে ইলেকট্রন করবে এই যে একটু বেশি এরিয়া জুড়ে ঘুরতেছে। এখন আকার কি হয়ে গেল? বড় হয়ে গেল, বেশি এরিয়া জুড়ে ঘুরতেছে। কি বুঝা গেছে? বুঝা গেছে? আব্দুল্লাহ আল নোমান, তুমি কনসেপ্টটা বুঝতে পারছো যে প্রতিটা পরমাণুর কক্ষপথ সংখ্যা কি? অসীম। যদি বলে সোডিয়ামের কক্ষপথ কয়টি? ইনফিনিটি। ইলেকট্রনীয় কক্ষপথ কয়টি? 3টি। হাইড্রোজেনের কক্ষপথ কত? অসীম। ইলেকট্রনীয় কক্ষপথ কয়টা? একটা। আব্দুল্লাহ আল নোমান, তুমি কি বুঝছো? শুধু সূত্র মনে রাখলে হবে না, অবশ্যই হবে, সূত্র মনে রাখলেই সব হবে। তুমি জাস্ট খালি সূত্রটা মনে রাখবা এবং সিজিএস এককে মানগুলো বসাবা। ওকে, তো এই সূত্রের কি প্রমাণ শেখা লাগে? না ভাই, সূত্রের আসলে প্রমাণ লাগে না, বাট তারপরও তোমাদের সূত্রের প্রমাণ শেখাই দিব। ওকে, সো আব্দুল্লাহ নোমান, তুমি কি কনসেপ্টটা বুঝছো? তোমার কনফিউশন কি ক্লিয়ার হয়েছে? একটু কমেন্ট করে জানাবা। ওকে, এটা সুন্দর প্রশ্ন করছো তুমি, মানে খুবই ভালো, ভ্যালিড কোশ্চেন যে ভাই হাইড্রোজেন তো একটাই কক্ষপথ, তাহলে বাকি কক্ষপথ কোত্থেকে আসে? ভালো কোশ্চেন করছে, ক্লিয়ার। ওকে, গুড।
চলো, তাহলে আমরা মোটামুটি ব্যাসার্ধটা দেখে ফেললাম। এবার আমরা দেখবো দুটি কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব। তো দুটি কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করবা? এটা তো খুব সোজা, মানে একটা কক্ষপথের থেকে আরেকটা কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব কেমনে বের করে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তো মাত্রই জানি। দেখো, তুমি দেখো, তোমার আমি যদি বলি ভাই প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান কত, R1 প্রথম কক্ষপথ, যে কোনো পরমাণুর n এর মান বললাম 1, তাহলে কি হবে? তুমি দেখো তাহলে কি হবে, মানে একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথের দূরত্ব কি হবে? আমরা সবাই জানি R1 এর মান কত, এই যে n1 স্কয়ার ac স্কয়ার, সূত্রটা কি n স্কয়ার ac স্কয়ার ডিভাইডেড বাই কি 4 পাই স্কয়ার, তারপরে কি z m স্কয়ার, তাই না? এখন তোমারে বললাম ভাইয়া তাহলে আমার 2 নম্বর কক্ষপথের মানে ব্যাসার্ধটা কত হবে? ভাই আমরা এটা কি বলতে পারি না n2 স্কয়ার ac স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার z m স্কয়ার, তাই না? বলতেই পারি না? পারি। তাহলে এখন দেখো, এটা হলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ঘটনাটা কি রকম দেখো, এই যে এটা হচ্ছে আমাদের একটা নিউক্লিয়াস, এটা হলো নিউক্লিয়াস, এটা হলো আমাদের প্রথম কক্ষপথ, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথ। ওকে, এটা হলো কি কক্ষপথ? প্রথম কক্ষপথ। আর এটা হচ্ছে আমাদের ভাইয়া দ্বিতীয় কক্ষপথ, এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথ। ওকে, ফাইন। এখন দেখো, খেয়াল করো, এখান থেকে আমরা যদি একটু সবাই খেয়াল করি, এই যে এই নিউক্লিয়াস থেকে এইটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের R1। ওকে, এটা কি R1। আর এইখান থেকে এটা হচ্ছে আমাদের R2, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। ওকে, আমরা একটু লিখি, দিস ওয়ান এটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ R1, আর দিস ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ R2। তাহলে এদের মাঝখানের দূরত্ব কত? এদের মাঝখানের দূরত্ব কত? R2 মাইনাস R1, তাই না? তাহলে তুমি বলো তো, তাহলে এই ডিস্টেন্সটা কত? এদের যে মাঝখানে, এদের মাঝখানের এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? এটা কি আমরা বলি আমাদের দুটি কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব। তো এই দুইটা কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব কত? দেখো তো, শেষের ব্যাসার্ধ থেকে আগের ব্যাসার্ধ বিয়োগ করবা, তাহলে কি হবে বলো তো? R2 মাইনাস R1, এই ডিস্টেন্সটা হচ্ছে R2, এই পুরোটা হচ্ছে R2, এইটুক হচ্ছে R1, তাহলে এইটুকের মান কত? R2 মাইনাস R1 কি, তাই না? বুঝছো না? দেখো, এইখান থেকে এইটুক, এটা হচ্ছে আমাদের R2, এখান থেকে এইটুক হচ্ছে R1, তাহলে এইটুকের মান কত? R2 মাইনাস R1। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো তাহলে কি করবো? একটা থেকে আরেকটা বিয়োগ করে দিব। তো তুমি এইটাই করো, R2 মাইনাস R1 করে ফেলো। তাহলে এখান থেকে এই যে R2 মাইনাস R1 যদি আমরা করি, তাহলে আমাদের এই যে ফর্মুলাটা চলে আসছে, n2 স্কয়ার ac স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার zm স্কয়ার মাইনাস কত হবে? n1 স্কয়ার ac স্কয়ার 4 পাই স্কয়ার zm স্কয়ার। এবার এখান থেকে দেখো বাকি সব কমন যায়, আমরা দেখি সব যদি কমন নিয়ে ফেলি তাহলে আমাদের কি থাকতেছে এখানে? দেখো তো, এই দেখো কি কি কমন, h স্কয়ার, খেয়াল করো, h স্কয়ার কমন, তারপরে এখানে 4 কমন, পাই স্কয়ার কমন, z কমন, ঠিক আছে, তারপরে কি m স্কয়ার কমন। এগুলো যদি আমরা সব কমন নেই তাহলে দেখো আমার এখানে থাকতেছে কি? আমার এখানে থাকতেছে n2 স্কয়ার মাইনাস n1 স্কয়ার। এই যে এটা হচ্ছে আমাদের ওই যে ফর্মুলাটা। আর এই যে ধ্রুবক মানগুলা যে আছে, এই ধ্রুবক মানগুলাকে আমরা যদি বসাই দেই, তাহলে দেখো ধ্রুবকের মানগুলা বসাই দিলে দেখবা z কি ধ্রুবক? না, z ধ্রুবক না। তাহলে h স্কয়ার বাই 4 পাই স্কয়ার তারপরে m স্কয়ার, এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক, ইনটু কি n2 স্কয়ার মাইনাস n1 স্কয়ার ডিভাইডেড বাই z। ওকে, এটা আমাদের ধ্রুবক না, এগুলা কিন্তু ধ্রুবক। এই ধ্রুবকের মানগুলো বসায় দাও, এটা মান বসালে কত হয় আমরা জানি, 0.529 অ্যাংস্ট্রম ইনটু আমার বাকি ফর্মুলাটা থাকতেছে n2 স্কয়ার মাইনাস n1 স্কয়ার ডিভাইডেড বাই z। এককটা কোন একক হবে? অ্যাংস্ট্রম একক হবে। এটাই হচ্ছে আমাদের ওই যে সূত্রটা। তো তোমার এই সূত্রের প্রমাণ লাগে না, দুটি কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব, এই প্রমাণটা লাগে না, তাও জাস্ট যেহেতু আগে একটু আগে কনসেপ্টটা শেখাইছি, সো দেখাই দিলাম তোমাদের। এটা হচ্ছে দুটি কক্ষপথের মধ্যবর্তী দূরত্বের সূত্র। ওকে, দুটি কক্ষপথের মধ্যবর্তী দূরত্বের সূত্র। ফাইন, দ্যাটস ইট, হয়ে গেল। তো এই হচ্ছে আমাদের কাহিনী, আশা করি সবাই বুঝতে পারছেন। এখন মানে প্রমাণ কেমনে আসছে সবাই বুঝছো তো, তাই না? প্রমাণটা কিভাবে আসছে সবাই বুঝতে পারছো।
সুবর্ণচা কি ডেল এন স্কোয়ার লিখলে হবে কি? না, হবে না। ডেল এন স্কোয়ার লিখলে হবে না। চলো এখন বলছে এনতম কক্ষপথে গতিবেগ। হ্যাঁ, তো বেগ, ইলেকট্রনের বেগ। তো ইলেকট্রনের বেগ, যে দেখো ইলেকট্রনের দুই ধরনের বেগ কাজ করে, একটা হচ্ছে রৈখিক বেগ আর একটা হচ্ছে কৌণিক বেগ। যেহেতু ইলেকট্রন বৃত্তাকার পথে ঘুরে, তাহলে এর একটা কৌণিক বেগ আছে, এর একটা কি আছে? কৌণিক বেগ আছে, আবার এর একটা রৈখিক বেগও আছে। তো এই বেগের এই ফর্মুলাটা কি? রৈখিক বেগ বা কৌণিক বেগের ফর্মুলাটা কি? এই যেটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা, রৈখিক বেগ বা কৌণিক বেগের আমাদের সেই বিখ্যাত ফর্মুলা। ওকে, আচ্ছা, তো এখন এই ফর্মুলাটাতে এখন আমাদের দেখো ওই যে আগের মতো আমরা একটা কাজ করব, আমরা সুন্দর মতো করে আমাদের ফর্মুলাটা দেখে নেই। খেয়াল করো, আসো। এই যে ফর্মুলাতে গতিবেগের বেগ, বেগের ফর্মুলা কি? vn = 2 পাই z স্কয়ার nh, 2 পাই z স্কয়ার বাই nh। বলো তো এখানে ধ্রুবক কারা কারা? এই সূত্রটার মধ্যে তোমার ধ্রুবক কে কে? বলো, তুমি বলো। এখানে আমাদের ধ্রুবক কে কে? এই জায়গাতে আমাদের ধ্রুবক, তোমরা একটু বলো, তোমরাই বলো, আমি বলবো না, তোমরাই বলো। এই জায়গাতে আমাদের ধ্রুবকটা কে কে? ভাই ধ্রুবক কে? ধ্রুবক হচ্ছে আমাদের পাই। পায়ের মান কত? 3.1416। আচ্ছা, এরপরে আমাদের ধ্রুবক কে? ইলেকট্রনের চার্জ। এটার মান আমি কত বসাবো? 4.8 10⁻10 -10 ESU কি, তাই না? এই এককে বসাইতে হবে না? আর ধ্রুবককে প্ল্যাঙ্কের ধ্রুবক এইচ, এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻ কত? 27। আর কারণ আমাকে এই এককে বসাইতে হবে, অন্য এককে বসানো যাবে না। তাহলে এই ধ্রুবকের মানগুলোকে আমরা যদি বসিয়ে পাই, ধ্রুবকের মানগুলোকে, ধ্রুবকগুলোকে সিজিএস এককে, সিজিএস এককে বসিয়ে পাই। বলো তো এই ধ্রুবকের মানগুলাকে সিজিএস এককে তুমি সমীকরণে বসাও। তুমি যদি সিজিএস এককে সমীকরণে বসালে তুমি কি পাচ্ছ দেখো তো? সূত্রটা কি? গতিবেগের সূত্রটা কি? vn = কি বলছি? এই যে 2 পাই, কে কে ধ্রুবক না? এখানে z ধ্রুবক না, n ধ্রুবক না, বাকি সবাই কিন্তু ধ্রুবক। তাহলে 2 × 3.1416 ইন্টু ই এর মান কত আমরা সবাই জানি, 4.8 ইন্টু 10⁻10। সূত্রের উপরে কি আছে? স্কয়ার আছে। নিচে কি যাবে? নিচে যাবে কে? আমাদের এইচ, প্ল্যাঙ্কের ধ্রুবক, 6.626 ইন্টু 10⁻27। বলো তো এখানে আমাদের কোন দুইটা জিনিস ধ্রুবক না? জেড আর এন। তাহলে আমি কি লিখবো? জেড বাই এন। এদেরকে রেখে দিলাম। এবার এটাকে ক্যালকুলেশন করো। এবার এখানে ক্যালকুলেশন করো, তুমি ক্যালকুলেশন করে দেখবা এই ভিএন এর মান কত আসছে জানো? ক্যালকুলেশন করে দেখবে এটার মান আসবে 2.18 করে দেখো, ইন্টু 10⁻8 এবং এখানে কি থাকতেছে? জেড বাই এন। বলো তো এটা কোন এককে আসবে? কোন এককে আসবে? এগুলোকে সব কোন এককে বসাইছো? সিজিএস এককে বসাইছো না? তাহলে এখানে এই বেগের একক কোন এককে আসবে? সিজিএস এককে। এখন দেখো বেগের একক তোমরা কি জানো? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড কোন এককে? এসআই এককে। তাহলে সিজিএস এককে মিটারের জায়গায় কি লিখবা? এই মিটারের জায়গায় কি লিখবা? সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে মিটারের জায়গায় কি লিখবা? সেন্টিমিটার। তাহলে এটা কি? এগুলা সিজিএস একক বসাইছো না? তাহলে বেগের মানটা কোন এককে আসবে? সিজিএস এককে আসবে না? তো সিজিএস এককে মিটারের জায়গায় কি হবে? সেন্টিমিটার। আর সিজিএস মানে কি? সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। তাহলে সেকেন্ড তো সেকেন্ডই, তাহলে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 2.18 10⁻8 জেড বাই এন সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, এটাকে তুমি যদি এবার মিটারে কনভার্ট করতে চাও, তুমি যদি এখন এটাকে মিটারে কনভার্ট করতে চাও, তাহলে এবার আসবে 2.18 ইন্টু 10⁻8 ইন্টু জেড বাই এন। এখন এটাকে মিটারে কনভার্ট করলে, সরি, এখানে 100 দ্বারা ভাগ করতে হবে। 100 দ্বারা ভাগ করলে 10⁻6 মিটার পার সেকেন্ডে চলে আসবে। সো ইটস আপ টু ইউ, তুমি সেন্টিমিটারও রাখতে পারো, মিটারও রাখতে পারো, কোনো অসুবিধা নাই। পুরোটাই তোমার স্বাধীনতা, তোমার ব্যক্তিগত ইচ্ছা, কোনো সমস্যা নাই। আমি যেমন এখানে লিখে দিচ্ছি এখন, যেমন 2.18 ইন্টু 10⁻8, হ্যাঁ, জেড বাই এন সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, সিজিএস এককে। এটা লিখলো কোনো অসুবিধা নাই, তোমার ইচ্ছা, একদম তোমার ইচ্ছা। ঠিক আছে, আশা করি সবাই বুঝছো। এখন এইখান থেকে তোমরা আমাকে বলবা যে ভাই তাহলে আমার ফর্মুলাটা আমি কি দেখলাম? আমি দেখলাম আমার ফর্মুলা হচ্ছে vn =
2.18 into 10 to the power 8 z by n সেন্টিমিটার পার সেকেন্ড। এটা হচ্ছে একটা ইলেকট্রনের রৈখিক বেগের মান। কোনো একটা কক্ষপথে ইলেকট্রন যখন ঘুরে, ওই কক্ষপথে ইলেকট্রন কত বেগে ঘুরতেছে, তার রৈখিক বেগের মান কত, এটা হচ্ছে সেই মান। তাহলে এখান থেকে এখন কি আমি ভাইয়া বলতেই পারি না যে আমাদের vn ইজ প্রপোর্শনাল টু, এটা তো একটা ধ্রুবক মান, আবার ইকুয়াল সাইন আছে, ইকুয়াল আর ধ্রুবক উঠাই দিলে আমি লিখতেই পারি vn ইকুয়াল টু কি z বাই n। vn ইজ প্রপোর্শনাল টু কি z বাই n, তাই না? তাহলে এখন তুমি আমাকে এখান থেকে বলো, তাহলে ফর হাইড্রোজেন আমরা সবাই জানি হাইড্রোজেনের জন্য আমাদের z এর মান কত? হাইড্রোজেনের জন্য z এর মান হচ্ছে 1। হাইড্রোজেনের জন্য যদি z এর মান 1 হয়, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতেই পারি আমাদের vn ইজ প্রপোর্শনাল টু 1 বাই n। 1 বাই n, vn ইজ প্রপোর্শনাল টু 1 বাই n। এটা কিন্তু আমি এখন এখান থেকে খুব ইজিলি বলতেই পারি, পারি না? vn ইজ প্রপোর্শনাল টু 1 বাই m। তার মানে কি? তার মানে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের যে বেগ হবে, দ্বিতীয় কক্ষপথের বেগ হবে তার থেকে অর্ধেক, তৃতীয় কক্ষপথে ঘূর্ণনমানরত ইলেকট্রনের বেগ হবে 1/3 প্রথমটার। ওকে, চলো আমরা একটু করে দেখি। এখন ধরো আমি তোমাকে বললাম যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ, হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের রৈখিক গতিবেগ কত বলো? হাইড্রোজেনের প্রথম কক্ষপথে ইলেকট্রনের রৈখিক গতিবেগ, আমরা কিন্তু রৈখিক গতি শিখতেছি, রৈখিক গতিবেগ বলো তো, রৈখিক গতিবেগটা কত হবে হাইড্রোজেনের মানে প্রথম কক্ষপথের রৈখিক গতিবেগটা কত হবে আমাদের? গাইস মানটা আমরা বের করি, v1, সরি গ্রিন কালার, v1 প্রথম কক্ষপথের রৈখিক গতিবেগ, v1 ইকুয়াল টু কত? মানগুলা বসাই দিব। z এর মান কত? 1, n এর মান কত? 1, বসাই দিলে আমাদের কত আসতেছে? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড, অথবা 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। অ্যাজ আপ টু ইউ, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম কক্ষপথের বেগ। তাহলে ভাইয়া হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের বেগটা আমাদের কত হবে? হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের বেগটা কত হবে বলো তো ভাইয়ারা, দেখি, তোমরা নিজেরাই পারবা এখন। হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের বেগ, আর এই মানটাকেই বলা হয় বোর বেগ। যদি বলা হয় বোর বেগ কত, যেমন আগেরটা কি ছিল, এই ধ্রুবক মানটাকে কি বলছি? বোর ব্যাসার্ধ বলছিলাম। তাহলে এখন এই ধ্রুবক মানটাকে কি বলবো? বোর বেগ বলবো। যদি বলে বোর বেগ কত, বোর বেগের মান হচ্ছে এটা। ওকে, তো দেখো তাহলে হাইড্রোজেনের দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের রৈখিক গতিবেগটা কত হবে ভাই বলো তো, তোমরাই বলো কত হবে দ্বিতীয় কক্ষপথের রৈখিক গতিবেগ? v2 ইকুয়াল টু কত হবে? দেখো তো সম্পর্কটা কি, সম্পর্কটা হচ্ছে 1 বাই n। তার মানে আগে যেটা ছিল v1 এর অর্ধেক হয়ে যাবে, ওকে। দেখো তো তাহলে হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথেরটা কত হবে ভাই, দেখো তো, হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের রৈখিক গতিবেগের মানটা কত হবে? তৃতীয় কক্ষপথে v3 এর মান কত হবে ভাইয়া? আগে যে v1 ছিল আর 1/3, 1 বাই n। বুঝেছেন? এই মানগুলো আপনি জাস্ট খালি বসাই দিলেই আপনার অঙ্কটা হয়ে গেছে। প্রথম কক্ষপথের মান কত? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই হবে 2। আর পরের অঙ্কটার মান কত হবে? v1 এর মান 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই হবে 3। 4 নম্বর কক্ষপথ হলে হবে ডিভাইডেড বাই 4। সিম্পল। ওকে, তো এটা হচ্ছে আমাদের nতম কক্ষপথে রৈখিক গতিবেগ। তোমার পরীক্ষায় রৈখিক গতিবেগটাই আসে, তোমার পরীক্ষায় ব্যাসার্ধ আসে, রৈখিক গতিবেগ আসে। এখন আমরা এইখান থেকে দেখবো এবার কৌণিক গতিবেগ। এইটা তোমরা নিজেরা করবা, ওকে, এইটার মানটা তোমরা নিজেরা বাইর করবা। যেহেতু কৌণিক বেগের একক রেডিয়ান পার সেকেন্ড। মানগুলা বসাও এইখানে, নিজেরা মানগুলা বসাও, আমি আর করাইলাম না, তোমরা নিজেরা মানগুলা বসাও। যেমন এই দেখো আমি করি 8 ইন্টু পাই স্কোয়ার, তার মানে 3.1416 স্কোয়ার, ওকে, ইন্টু
কত, এম এর মান কত 9.11 ইন্টু 10⁻⁻28, ওকে। তারপরে কি ইন্টু ইন্টু হচ্ছে e⁴, তার মানে এটার মান কত হবে 4.8 ইন্টু 10⁻⁻10, ওকে সরি এই যে 10, এটার উপরে কত হবে 2⁴, ডান। তারপরে নিচে কত h³ তার মানে 6.626 ইন্টু 10⁻⁻27 কিউব, ওকে। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই অ্যান্সারটা চলে আসবে। ঠিক লিখছি, ও স্কয়ার এম 9.4, ওকে ক্লিয়ার। তুমি এটা করবা, করলে এটাই আসবে, হ্যাঁ আচ্ছা যাই হোক হোয়াটএভার, তুমি ধ্রুবকের মান হচ্ছে এটা, তো আশা করি বুঝছো। এটা পরীক্ষায় তোমার আসবে আসে না, তারপরে তুমি যে সেটা সূত্রটা মনে রাখবা, হ্যাঁ কখনো পরীক্ষায় আসেনি, লেখা রাখো, কখনো পরীক্ষায় আসেনি, সূত্রটা জাস্ট মনে রাখবো, কখনো পরীক্ষায় আসেনি, ওকে। এজন্য শুধু সূত্রটা মনে রাখবো, যেহেতু কখনো পরীক্ষায় আসে নাই তাই শুধু সূত্রটা মনে রাখবা, আর কোনো কাজ করতে হবে না, ওকে। ডান, এর আর কিছু করার দরকার নেই, কিছু শেখার দরকার নেই। আসো এবার আসো আমরা এটা দেখবো, এটা খুব খুব ইম্পর্টেন্ট। সূত্রগুলো মনে রাখার কোনো ট্রিক্স আছে না, সূত্র মনে রাখার কোনো ট্রিক্স নাই, সূত্রগুলো এভাবে মনে রাখতেই হবে, কিছু করার নাই। কোন কোন সূত্র মনে রাখবা আমি একটু পরে সবগুলো স্টার মার্ক করে দিব তোমাকে, সো টেনশন করার কোনো দরকার নাই, ঠিক আছে, টেনশন করার কোনো দরকার নেই, চিল মোডে থাকো। আসো এখন তোমরা আমাকে বলো এবার এখান থেকে যে আমার একটা ইলেকট্রনের মোট শক্তি, এবার আমাদের ইলেকট্রনের মোট শক্তি দেখো কি বলছে, ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তি কত? ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তি কত? কাজ করতেছে না কেন? এই যে এটা হচ্ছে আমাদের মোট শক্তি, ওকে। এখন দেখো খেয়াল করো, En ইকুয়াল টু হচ্ছে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে -z²/2rn। কোত্থেকে আসছে এগুলো আগামী দিন প্রমাণ শেখাবো। এই প্রত্যেকটা মোট শক্তি En ইকুয়াল টু -z²/2rn, এগুলোর প্রমাণ আগামী দিন শেখাবো। -2π² mz² e⁴n²/s², এবং এইটার মান কত -13.6 ডিরেক্টলি ইলেকট্রন ভোল্ট এককে চলে আসবে। কোন এককে আসবে? ইলেকট্রন ভোল্ট এককে। তুমি যদি এটাকে ক্যালকুলেশন করো, এই মানগুলোকে তুমি বসাবা, কোন এককে বসাবা? সিজিএস এককে বসাবা। এই মানগুলোকে সিজিএস এককে আমরা বসাবো, বসানোর পর এই সিজিএস এককে শক্তির মান কোন এককে আসবে? আর্গ। এটা কি কুলম্ব এককে আসবে? জুল এককে আসবে? না, সেখান থেকে সেটাকে আমাকে কি করতে হবে? ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। তো কিভাবে আমরা কনভার্ট করব চলো আমরা একটু দেখি। ফার্স্ট আমরা এটা একটু দেখব, এবং এখান থেকে আমরা আয়নীকরণ শক্তির মানটা একটু দেখব। মাঝে মধ্যেই পরীক্ষায় বলে আয়নীকরণ শক্তি বের করো। আয়নীকরণ শক্তির জন্য ফর্মুলাটা কি? একই ফর্মুলা, 13.6 z²/n² ইলেকট্রন ভোল্ট। এখানে কত? ইলেকট্রনের শক্তি কত? -13.6 z²/n² ইলেকট্রন ভোল্ট। এখন তুমি বলতে পারো ভাই মাইনাস কেন, নেগেটিভ কেন? ভাই এগুলোর উত্তর সব হবে আমাদের আগামী ক্লাসে। কেন মাইনাস? তুমি জাস্ট কেন মাইনাসটা আসছে, মানে ইলেকট্রনের শক্তির আগে এই মাইনাস সাইনটা কেন, ঠিক আছে, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। টেনশন করার কোনো প্রয়োজন নাই, কেন নেগেটিভ চলে আসছে এই জায়গায়, আর কেন আয়নীকরণ শক্তির মানটা পজিটিভ, এটাও আমরা আগামী দিনের ক্লাসেই বুঝবো, কোনো অসুবিধা নাই। বাট আজকে আমরা অঙ্কগুলো করে ফেলবো, কনসেপ্টগুলাই ছোট 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 যে আমাদের কোয়েশ্চেনগুলো থাকবে আজকের ক্লাসে, এগুলোর সব উত্তর পাবো আগামী ক্লাসে। আজকে আমরা কনসেপ্টগুলো শিখে ফেলবো, ওকে। তো এইখান থেকে আরো কয়েকটা ফর্মুলা আছে, দেখো এটা আমার আগামী ক্লাসে খুব কাজে লাগবে। গতিশক্তি ইকে ইকুয়াল টু হচ্ছে z²/2rn, স্থিতিশক্তি পি ইকুয়াল টু হচ্ছে -z²/rn।
এখন আমরা জানি মোট শক্তি কি, মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তাহলে গতিশক্তির স্থিতিশক্তি যোগ করলে আসে কত, মাইনাস জেড স্কোয়ার বাই টোয়াইজ আর এন, টোয়াইজ আর এন। বুঝছো? তুমি কি করবা, এটার সাথে এটা বিয়োগ করে মানে করে দাও, করে দিলে দেখবে এইটাই আসতেছে, মাইনাস জেড স্কোয়ার বাই টু আর এন। তাহলে কোন মোট শক্তি, মোট শক্তি কি, মোট শক্তি হচ্ছে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। তো একটা ইলেকট্রনের গতিশক্তির মান হচ্ছে এটা, স্থিতিশক্তির মান হচ্ছে এটা। কেমনে আসছে দুইটাই আগামী ক্লাসে প্রমাণ করে দেখাবো, এই দুইটা জিনিসই প্রমাণ করে দেখাবো, এবং এখান থেকে এটার মান এটা কেন আসছে সেটাও তোমাদের প্রমাণ করে দেখাবো। ঠিক আছে? সো প্রমাণগুলো নেক্সট ক্লাসে আসবে, এবং কেন নেগেটিভ সাইন আসলো সেটাও তোমরা বুঝতে পারবা। এইখান থেকে এখন এই মানটাকে তোমরা 13.6 প্রমাণ করো। তুমি এখান থেকে বিভিন্ন মানগুলা বসাবা, তুমি এই ধ্রুবকের মানগুলা বসাও, এখান থেকে ধ্রুবক মানগুলা তুমি বসাও। ধ্রুবককে তুমি দেখো, পাই একটা ধ্রুবক, এম একটা ধ্রুবক, তারপর আমাদের এখানে কে ধ্রুবক, ইলেকট্রনের চার্জ একটা ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক একটা ধ্রুবক। এই মানগুলা তুমি বসাও, বসায় দেখো তো কত আসে, কত আসে। তুমি আমাকে এখান থেকে বলবা যে এই মানটা কত আসছে। জাস্ট এটা করো, ট্রাই ইট ইউরসেলফ, নিজে নিজে করো যে এই মানটা 13.6 কিভাবে নেওয়া যায়, 13.6 কিভাবে নেওয়া যায়। তুমি জাস্ট একটু চিন্তা করো, মানগুলো একটু বসাই আমরা এখান থেকে। হ্যাঁ, দেখো তো আমি একটু মানগুলো বসাই, যে ইএন ইকুয়াল টু কত, দেখো 2 ইন্টু এই যে পায়ের মান বসাই দিই 3.1416 স্কোয়ার, ওকে, ইন্টু এম এর মান কত 9.11 ইন্টু 10⁻⁻28, ওকে, ইন্টু জেড স্কোয়ার কত আমার আলাদাই রাখতে হবে, ই এর মান কত 4.8 ইন্টু 10⁻4। আচ্ছা, নিচে কি আছে এইচ স্কোয়ার, এইচ এর মান কত 6.626, সরি 6.626 ইন্টু 10⁻⁻27 কি আছে, স্কোয়ার আছে, ওকে, ইন্টু ক্যালকুলেশন করলে আমার এখানে কি কি বাকি থাকতেছে, দুইটা জিনিস ধ্রুবক না, একটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার আর একটা হচ্ছে আমাদের এন স্কোয়ার। এবার আমরা এই মানগুলো ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখি তো আমাদের কত আসে। তোমরা একটু উত্তর দাও দেখি, এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা আমাকে বলো। এখানে সবার সামনে একটা মাইনাস সাইন আছে, তাহলে মাইনাস কত আসতেছে, এই মানটা মাইনাস কত আসতেছে, সবাই একটু উত্তর দিব আমরা যে আমাদের এই ভ্যালুটা কত আসতেছে। তুমি এইটাকে 13.6 কেমনে প্রমাণ করবা, নিজে ট্রাই করো, নিজে চেষ্টা করো। করো, এটা নিজেরা করো। হ্যাঁ, কিন্তু এটা 13.6 ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে, ওটা করো। কি বলেন, করো 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 করো। এরপরে কি কেমনে ইলেকট্রন ভোল্টে কেমনে কনভার্ট করবো বলো।
কত দিয়ে ভাগ করবা? কত দিয়ে ভাগ করবা তুমি এটাকে? দেখো এই যে আসো তোমরা এখান থেকে কত অ্যান্সারটা কত আসছে তোমাদের বলো। তোমাদের অ্যান্সারটা আসছে 2.18, 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 11। গুড, 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 11, 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। বলো তো এটা কোন এককে আসবে? এটা কোন এককে? এসআই একক না তো। শক্তির একক কি? জুল। জুলের এসআই ইউনিট কোনটা আমরা আজকেই দেখে আসছি। জুলের এসআই ইউনিট কোনটা? জুলের এসআই ইউনিট হচ্ছে ভাই আর্ক, ERG, আর্ক। আর্ক। তাহলে এই আর্ককে আমাকে কি করা লাগবে? এই আর্ককে আমাকে জুলে কনভার্ট করা লাগবে। এই আর্ককে আমাকে কিসে কনভার্ট করা লাগবে? জুলে কনভার্ট করা লাগবে। এখন আর্ক রে কেমনে জুলে কনভার্ট করে রে ভাই? আর্ক রে কেমনে জুলে কনভার্ট করে? তুই দেখ 1 জুল সমান সমান 10 টু দি পাওয়ার 7 আর্ক। তাহলে আর্ক থেকে এবার জুলে যাবা, কি করতে হবে? আর্ক থেকে জুলে যেতে হলে কি করতে হবে? মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, এটাকে কি করতে হবে? 10 টু দি পাওয়ার 7 দ্বারা ভাগ করতে হবে। জুল থেকে আর্কে যাইতে হলে 10 টু দি পাওয়ার 7 দ্বারা গুণ। তাহলে আর্ক থেকে জুলে যাইতে হলে কি করতে হবে? ভাগ করা লাগবে, তাই না? তাহলে তুমি যদি এবার ভাগ করো, দেখো তো তোমার এই ভ্যালুটা কত আসতেছে? মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল। এবার এই জিনিসটাকে আমাকে কি করতে হবে? এই জিনিসটাকে এবার আমাকে ইলেকট্রন ভোল্টে যাইতে হবে। ইলেকট্রন ভোল্টে যেতে হলে কি করতে হয়? এই যে 2.18 ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিতে হয় ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস যে 18 আছে, এই জিনিসটাকে আমরা কি করব? ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করে দিলেই এটা তোমার ইলেকট্রন ভোল্টে কনভার্ট হয়ে যাবে। তো তুমি যখন এটা দ্বারা ভাগ করে দিবা, তুমি ভাগ করে দেখো এখানে কত আসবে? এখানে আসবে 13.6 ইলেকট্রন ভোল্ট। 13.6 ইলেকট্রন ভোল্ট ইন্টু কত? আমি বাকিটা এখানে লিখে রাখি অন্য কালার দিয়ে। ইন্টু হচ্ছে আমাদের এখানে এই দেখো জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু কত? এখানে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইন্টু কত? এখানে দেখো তো ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানেও কি থাকতেছে? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এখানেও কি থাকতেছে? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ওকে ফাইন। সো দিস ইজ দ্য থিং। আমার এখানে ভ্যালুটা আসতেছে মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট। কিভাবে আসছে আশা করি সবাই বুঝতে পারছো যে কেন এটা আমাদের ইআরজিতে আসলো, আর্ক এককে কেন আসলো। ভাই এটা আমার কেন এই এককে আসলো? তোমাদের কি মনে হয় এই এককে আসার পিছনে রিজনটা কি? এটা অবশ্যই ইআরজি এককে আসবে। কেন? কারণ এটা আমাদের এসআই ইউনিটে বসাইছি, সরি সিজিএস এককে বসাইছি। সিজিএস এককে শক্তির একক হচ্ছে জুল। শক্তির একক কি? জুল। কাজের একক কি? জুল, মানে আর্গ। এসআই এককে হচ্ছে জুল আর সিজিএস এককে কি? আর্গ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের আর্গ এককে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে মাইনাস 2.18 10 জুল। এটা জুলে কনভার্ট করবো। আর্গ থেকে জুলে যাব কেমনে? আজকের ক্লাসের শুরুতেই দেখে আসছি 1 জুল সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 7 আর্গ। তাহলে এবার আর্গ থেকে জুলে যাবা, তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে আমি জুলে পেয়ে গেছি, এবার এটাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হবে। ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে হলে কি করতে হয়? 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 দ্বারা ভাগ করতে হয়। ভাগ করলেই আমরা এটাকে ইলেকট্রন ভোল্টে পেয়ে যাচ্ছি। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী, এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত ফর্মুলা। ওকে, তো এখন তুমি আমাকে বলো তাহলে যে বোরের শক্তি কত? বোর শক্তির মান কত? 13.6 ইলেকট্রন ভোল্ট। এই যে ধ্রুবকটা থাকে, এই ধ্রুবকটাকেই আমরা বলি 13.6। এটাকেই বলা হয় বোর এনার্জি। যে ধ্রুবক থাকে এটাকেই বলা হয় বোর এনার্জি। যদি বলে বোর ব্যাসার্ধ কত, ওই যে ব্যাসার্ধের যে ধ্রুবক ওটা হচ্ছে বোর ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে ফাইন। এখন এবার আসো, এখন তোমরা এখান থেকে আমাকে বলো যে তাহলে এবার এখান থেকে বলো দেখি আমরা কি দেখলাম যে আমাদের EN ইকুয়াল টু হচ্ছে মাইনাস 13.6, তারপরে কি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার ইলেকট্রন ভোল্ট। তাহলে এখন এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতেই পারি না। সুতরাং আমাদের EN কার সাথে সমানুপাতিক? EN সমানুপাতিক হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই না? এখন তোমরা এখান থেকে বলো তো তাহলে হাইড্রোজেনের জন্য কি হবে? ফর হাইড্রোজেন আমরা লিখতেই পারি যে EN কি হবে বলো? ফর হাইড্রোজেন EN কি হবে? EN ইজ প্রপোর্শনাল টু হবে 1/n স্কোয়ার।
ফর হাইড্রোজেন En ইজ প্রপোর্শনাল টু কি 1/n²। লিখতেই পারি কারণ হাইড্রোজেনের জন্য z এর মান হচ্ছে 1। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি যে ফর হাইড্রোজেন বলো ফর হাইড্রোজেন E1 প্রথম শক্তির মান কত ফর হাইড্রোজেন, যেহেতু জায়গা কম তাহলে এখান থেকে আমরা এভাবে লিখি ফর হাইড্রোজেনের জন্য E1 এর মান কত, প্রথম কক্ষপথের মান কত, শক্তির মান কত। হাইড্রোজেনের জন্য z এর মান 1, n এর মান 1, প্রথম কক্ষপথ 1, তাহলে কত হবে -13.6 ইলেকট্রন ভোল্ট। এখন তোমরা আমাকে বলো তাহলে আমার E2 এর মান কত হবে। এবার তোমরা আমাকে বলো E2 এর ভ্যালু কত হবে। E2 সমান কি হবে দেখো তো 1/n1² না, 1/n1² না, মানে কি বর্গের ব্যস্তানুপাতিক না। তাহলে কি হবে E2 এর মান কত হবে, এই E1 এর মানকে কি করতে হবে স্কয়ার দিয়ে ভাগ করে দিতে হবে E1/4। বলো তো E3 কত হবে, এই যে দেখো E3 কত হবে, প্রথম কক্ষপথ কত 1/n1² না, তাহলে প্রথম কক্ষপথের যে শক্তি সেটাকে n² দ্বারা ভাগ করে দিতে হবে। তো প্রথম কক্ষপথের শক্তির মান কত E1, এটাকে n² দ্বারা ভাগ 9 দ্বারা ভাগ। কার জন্য এটা হচ্ছে আমাদের হাইড্রোজেনের জন্য। ওকে, তো এই হচ্ছে কাহিনী। এবং এগুলা কি বলছি মনে রাখবা, এগুলার প্রত্যেকটার ভাইয়া ব্যাখ্যা দিব নেক্সট ক্লাসে, তোমাদের প্রমাণ করে দিব প্রত্যেকটা জিনিস। এবং এই যে আয়নীকরণ শক্তির ফর্মুলাটা মনে রাখবা সবাই আয়নীকরণ শক্তির এই ফর্মুলাটা মনে রাখবা, ঠিক আছে। তোমাকে আয়নীকরণ শক্তি এই নরমালি যে ইলেকট্রনের মোট শক্তি যা আয়নীকরণ শক্তিও তা, দেখো মোট শক্তি যা আয়নীকরণ শক্তিও তা, জাস্ট চিহ্নটা উল্টা। কোন একটা ইলেকট্রনের ঘূর্ণায়মান ইলেকট্রনের মোট শক্তির মান যা আয়নীকরণ শক্তির মানও দেখো তাই, জাস্ট কি ওটা ছিল মাইনাস, এটা হচ্ছে প্লাস, কারণ আয়নীকরণ শক্তির মান পজিটিভ হয়। একটা ইলেকট্রনকে তুমি আয়নে পরিণত করবা, আয়নে কনভার্ট করবা, তাহলে কি করতে হবে একে তাপ দিতে হবে। ওকে, সো এই হচ্ছে আমাদের কাহিনী। এখন খেয়াল করো এবার হচ্ছে প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা, মানে প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসকে কতবার প্রদক্ষিণ করে একটা ইলেকট্রন, প্রতি সেকেন্ডে কতবার নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে আবর্তন সংখ্যা। যেমন পৃথিবীর চারদিকে প্রতি একদিনে আমাদের যে চাঁদ আছে, চাঁদ কয়বার প্রদক্ষিণ করে, একবার প্রদক্ষিণ করে, তাই না। সূর্যের চারদিকে পৃথিবী 365 দিনে একবার প্রদক্ষিণ করে। আর এখানে বলছে প্রতি সেকেন্ডে নিউক্লিয়াসে কয়বার ইলেকট্রন আবর্তন করে, বুঝছো, এটাকে বলা হয় প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা। কার আবর্তন সংখ্যা, ইলেকট্রনের আবর্তন সংখ্যা। কাকে, নিউক্লিয়াসকে। এটা কিন্তু এই বছর ঢাকা বোর্ডে আসছে, ওকে, ঢাকা বোর্ডে আসছে। এবং এটার প্রমাণ করবা তোমরা নিজেরা, এখানে আমি আর কিছু পড়াবো না, সম্পর্কটা কি প্রমাণটা কি এবার তোমরা নিজেরা করবা। ওকে, এইখানে তুমি নিজেরা এই ধ্রুবকের মানগুলা বসাবা, ধ্রুবকের মানগুলা বসায় নিজে প্রমাণ করবা। লিখে রাখো, ধ্রুবকের মানগুলা বসায়, ধ্রুবকের মানগুলো বসায় নিজে করব। আগের মতো সবগুলা সূত্রের ক্ষেত্রে সেম ফরম্যাট খাটাইছি, ধ্রুবকের মানগুলো বসে তারপর নিজে করছি, তাই না। ঠিক সিমিলারলি এখানেও তুমি সেম কাজটা করবা, এখানেও সেম কাজটা করবা। এখান থেকে আমরা কি লিখতে পারি, আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা n = হচ্ছে 6.526 × 10⁻15 z²/n³। ওকে, তাহলে এখন এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, আমি লিখতেই পারি যে দেখো এই যে এখান থেকে আমি লিখতে পারি না n is proportional to z²/n³। তাইলে ফর হাইড্রোজেন কি হবে, আমার কি এখন আর বলতে হবে, ফর হাইড্রোজেন আমরা লিখতেই পারি হাইড্রোজেনের জন্য z এর মান 1। সো আমাদের কি লিখবো আমরা এখানে, আমাদের n হবে 1/n³। বাকিটা নিজেরা করব, এখানে লেখা রাখো, বাকিটা নিজেরা লিখবো। বাকিটা বলতে কি, ওই যে দেখো প্রতিটা সূত্রের নিচে নিজে করব, প্রতিটা সূত্রের নিচে ভাইয়া যেভাবে কিছু সমীকরণ দাঁড় করাইছি না, প্রত্যেকটাকে একই ফরম্যাটে তোমাদের শিখাইছি না। এই যে দেখো প্রত্যেকটা একই ফরম্যাটে শিখাইছি না, এই যে এখান থেকে তারপরে প্রথম কক্ষপথের রৈখিক বেগ কত, দ্বিতীয় কক্ষপথ, এইভাবে সেম কাজটা তুমি করবা। সেম কাজটা এখানে গিয়ে প্রথম কক্ষপথের জন্য আবর্তন সংখ্যার মান কত, দ্বিতীয়টার জন্য আবর্তন সংখ্যার মান কত, তৃতীয়টার জন্য আবর্তন সংখ্যার মান কত, তুমি নিজে করবা। এখানে কি করবা, নিজে এই সূত্রটার এই মানটার প্রমাণ করবা, নিজে প্রমাণ করবা।
আমি তো শিখাই দিছি মানগুলা কেমনে বসাইতে হবে, ক্যালকুলেশন কেমনে করতে হবে, কোনটার মান কত বসাইতে হবে, সবই তো বুঝাই দিছি, তাই না? তো এগুলো তুমি সুন্দর মতো করে নিজে এখানে লিখবা। ওকে, এটাই হচ্ছে তোমার কাজ, এটাই হচ্ছে তোমার কাজ। তো তাহলে আমরা কিন্তু আজকে কি শিখলাম, সব সূত্রগুলো সম্পর্কে আমরা জেনে গেলাম, সূত্রগুলোর বেসিক অ্যাপ্লিকেশন শিখে ফেললাম, তাই না? সূত্রগুলোর বেসিক অ্যাপ্লিকেশন শিখলাম। কি কি সূত্র তুমি দেখছো, তুমি দেখো, তুমি ব্যাসার্ধ সূত্রটা দেখছো, তুমি রৈখিক গতিবেগ দেখছো, কৌণিক গতিবেগ দেখছো, মোট শক্তি দেখছো, আয়নীকরণ শক্তি দেখছো, প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যা দেখছো। এর মধ্যে কোন সূত্রগুলা ইম্পর্টেন্ট মার্ক করো। ব্যাসার্ধ খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। রৈখিক গতিবেগ খুবই ইম্পর্টেন্ট, কৌণিক গতিবেগ লাগে না। মোট শক্তিটা ইম্পর্টেন্ট, আয়নীকরণ শক্তি লাগে না। প্রতি সেকেন্ডে আবর্তন সংখ্যাটা ইম্পর্টেন্ট। তারপর আয়নীকরণ শক্তিটা জাস্ট এক নজর দেখে নিবা। এই চারটা সূত্র, এই চারটা সূত্র তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এই চারটা সূত্র থেকেই পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ওকে, তো আমরা কি করব, এই চারটা সূত্র আজকের ক্লাসে মোটামুটি সূত্রগুলোর সম্পর্কে বেসিক আইডিয়া নিলাম, মানগুলা কিভাবে আসে, অঙ্ক করার সময় কোন এককে মান বসাইতে হবে, কিভাবে অঙ্ক করতে হবে, এগুলোর প্রমাণ দেখলাম, কনসেপ্টটা শিখে ফেললাম। ঠিক আছে, নেক্সট দিন, আগামী দিন আমরা এগুলোর আরো কিছু অ্যাপ্লিকেশনস দেখবো এবং এই সূত্রগুলোর প্রমাণ দেখবো। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা এগুলোর অঙ্ক করব, প্রচুর অঙ্ক করব, এখান থেকে সুন্দর সুন্দর মজার মজার ম্যাথ করব এবং একই সাথে এই ম্যাথ, এই সূত্রগুলোর প্রমাণ কিভাবে আসছে, মানে এই যে সূত্রটা যে হয়েছে এটা কেমনি হয়েছে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। তোমার সূত্রের প্রমাণ লাগে না, যারা বুদ্ধিমান, যারা স্মার্ট ছেলে, তারা আসলে সূত্রের প্রমাণ শিখে না, তারা সূত্র থেকে সূত্রের অ্যাপ্লিকেশন শিখে। যারা বুয়েটিয়ান হবা, তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের এত সূত্রের প্রমাণের পিছনে এত দৌড়াদৌড়ি করবা না কখনো। ঠিক আছে, যাদের টার্গেট ইঞ্জিনিয়ার হওয়া, সূত্রের প্রমাণের পিছনে দৌড়াদৌড়ি করবা না। তোমরা রেদার যেটা করবা, সূত্রের প্রমাণের পিছনে ছুটাছুটি না করে ওই সূত্রটা কোথায় কোথায় অ্যাপ্লিকেশন করা যায়, কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়, অ্যাপ্লিকেশন শিখবা সব সময়, অলওয়েজ। ফিজিক্সের জন্য তা, ম্যাথের জন্য তা, কেমিস্ট্রি ক্ষেত্রেও তা। সূত্রের প্রমাণ পরীক্ষায় কখনো আসে না, যেটা পরীক্ষা আসে না ওটাতে অত সময় দেওয়ারও দরকার নাই। যেমন আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলোর আরো অ্যাপ্লিকেশনস দেখব, তারপরে লাস্টের দিকে গিয়ে আমরা সূত্রগুলোর প্রমাণ দেখব যে কিভাবে হয়েছে। ঠিক আছে, প্রমাণ নিয়ে কেউ কখনো এত মাথা কামাবো না। ঠিক আছে, এত মাথা কামানোর দরকার নেই প্রমাণ নিয়ে। এই সূত্র তোমার এমন প্রমাণ শিখলো সূত্র মুখস্থ করা লাগবে, প্রমাণ না শিখলো এই সূত্র তোমার মুখস্থই করা লাগবে। তুমি বুঝো, প্রমাণ তো পরীক্ষায় আসবে না, তুমি প্রমাণটা শিখলা, শিখে কি করতে হবে, মুখস্থই করা লাগবে। এই সূত্র তোর মুখস্থই করা লাগবে, তো তোর লাভটা কি? বরঞ্চ সূত্র মুখস্থ করে এই মানটা কেন এই মান হইল, কিভাবে এই মানটা প্রমাণ হইল সেটা জানা ইম্পর্টেন্ট। তারপরে এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে অন্য অঙ্ক করা যায় এটা জানা ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? বি স্মার্ট। গাধা গরুর মতো পড়াশোনা করলেই হয় না, স্মার্ট হইতে হয়। তুমি দেখো, তোমার কালকে আমি সূত্র প্রমাণ শিখাবো, কারণ আমি জানি আমি যদি তোমাদের সূত্র প্রমাণ না শিখাই, তোমরা অনেকেই আছো মানে অনেকে মানে হেগো কয় করে মানে ইয়ে হয়ে যাবে এক একজনের, কিন্তু শুয়োরগুলোর এটি বুঝে না যে তোর প্রমাণ ওটা দরকার নাই, দরকার নাই। তুই প্রমাণ শিক্ষাও তোর এটা মুখস্থই করা লাগবে। এমন না যে তুই প্রমাণ শিখলি এটা পরীক্ষার হলে বসে বসে ওই সূত্র তুই প্রমাণ করে আবার লিখতে পারবি না। তোর জীবনে এত সময় নাই, তোমার জীবনে এত সময় নাই যে পরীক্ষার হলে প্রমাণ, আমি সূত্রটা ভুলে গেছি এটা প্রমাণ কইরা এই সূত্রটা প্রতিপাদন করব তারপর অঙ্ক করব না। তোমার জীবনে এত সময় নাই, তোমার পরীক্ষার হলে এত সময় থাকে না তোমাকে এই সূত্র মুখস্থই করা লাগবে। তোমার আমি প্রমাণ করে দেই, প্রমাণ না করে দেই, তোমার সূত্র মুখস্থ করাই লাগবে। তোমার বেটার প্রমাণের দিকে এত নজর না দিয়ে সূত্র এটা মুখস্থ করো, অঙ্ক করো। ইন্টিগ্রেশন করার সময় দেখবা গিয়ে 35টা 40টা সূত্র মুখস্থ করতেছে ম্যাথে। ত্রিকোণমিতি করার সময় এক একজন দেখবা যে তোমার এরকম 30-35টা সূত্র মুখস্থ করতেছে, কইরা তারপর অঙ্কের মধ্যে বসাইতেছে, ওয়াও ওয়াও করতেছে, কিন্তু 30টা সূত্র মুখস্থ করে ফেলাইছে ত্রিকোণমিতিতে। না না, তখন থেকেই কোনো সমস্যা নাই। আর কেমিস্ট্রিতে 1-2টা সূত্র মুখস্থ করতে বললেই একেবারে কিভাবে আসছে, এটা প্রমাণ কেমনি হয়েছে, প্রমাণ জানা লাগবে। বুঝছো? এই মাইন্ডসেট তোমরা রাখবা না, অ্যাটলিস্ট তোমরা আমার স্টুডেন্ট, তোমরা এই মাইন্ডসেট থেকে দূরে সরে যাবা। প্রমাণ আমরা প্রত্যেকটা সূত্রের প্রমাণ শিখবো। প্রমাণ জীবনে একবার দেখছো, দেখার জন্য প্রমাণ একবার দেখবা, ওই প্রমাণ আর জীবনে কোনোদিন পড়বাও না। বুঝছো? জীবনও পড়বা না ওই প্রমাণ। তুমি দেখছো শেষ, ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এমনি প্রমাণ করছে, আচ্ছা ঠিক আছে ওকে ফাইন, এর দিয়ে তোমার কোনো কাম নাই। তোমার লাগবে এই সূত্র, তুমি এই সূত্রটা পড়বা, পুরো আরাম মুখস্থ করবা, এগুলো দিয়ে অঙ্ক করবা। বুঝছো?
ফাইন, দিস ইজ ইট। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, ভালো থাকবা সবাই, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে। পরবর্তী দিন অবশ্যই প্রত্যেকের জন্য এই সূত্রগুলো মুখস্থ থাকে, প্রত্যেকের জন্য এই সূত্র মুখস্থ। যদি এই সূত্র মুখস্থ না থাকছে তো কিন্তু খবর আছে, পরের দিন মানে আগামী দিন, আগামী দিনই কিন্তু আমরা এগুলোর অঙ্ক করব, এবং আগামী দিনই কিন্তু আমরা এগুলোর আরো অনেক মজার মজার বেশ কিছু জিনিস দেখবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ, টাটা, বিদায়, দেখা হচ্ছে আগামীকাল, এবং আগামীকাল আরো মজার মজার জিনিস শিখব। টাটা।